টেলিভিশনের প্রায় সব চ্যানেলেই দেখাচ্ছে দেশের বিভিন্ন স্থানের রাস্তায় অলিতে গলিতে লোকেদের মৃত লাশ পাওয়া যাচ্ছে। লোকগুলো খুব বাজেভাবে মারা হচ্ছে। কারো চোখে উঠিয়ে নেওয়া হচ্ছে, তো কারো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হচ্ছে। আবার কারো শরীরে বিভিন্ন জায়গায় কেটে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। কিন্তু কে মারছে এদের, এ বিষয়ে পুলিশ ও নিশ্চিত চিন্তিত। কারণ খুনিকে আজ পর্যন্ত কেউ দেখেনি। কে এই আগন্তুক নিয়ে পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। তাদের এমনভাবে মারা হচ্ছে যেন এক্ষুনি একেবারে প্রফেশনাল, যাকে বলে সিরিয়াল কিলার। এদিকে এক অন্ধকার জগৎ থেকে আলোর দিশারি হয়ে আজ প্রথম কলেজে পা এক অজানা আগন্তুক। যে আগন্তুকের পৃথিবীতে নেই কোনো আলো, শুধু পুরো দুনিয়াটাই জুড়ে কালো আধারে ঢাকা। সে আগন্তুকটি কলেজে ঢুকতেই কয়েকটা ছেলে মেয়ে পেছন থেকে বলে ওঠে, এই খ্যাত ছেলে, এদিকে আয়। জি, আমাকে ডাকছেন? না, কেউ তো নাই। তাহলে তোকেই ডাকছি হাদারাম কোথাকার। আর এমন খ্যাত সেজে এসেছিস কেন? জানিস না কলেজে এসব চলে না? অতঃপর সবাই মিলে র্যাগিং শুরু করল। চুলগুলো সব এলোমেলো করলো, চশমাটা ফেলে দিয়ে। আজকে এমন করে উড়াধুরা কেন হচ্ছে বলার বাইরে। মিলি, মিমের ফ্রেন্ড, বলল। এটা বলে সবাই মিলে মিলনকে উড়াধুরা কেলানি শুরু করলো। মিলন মার খেতে খেতে মাটিতে পড়ে যায়। তারপরও তাদের মাঝে একটুও দয়ামায়া হয় না, একের পর এক লাথি ঘুষি দিয়েই চলেছে। মিলনের মার না খেতে পেরে সেদিকেই মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর মিমের বান্ধবী মিলে বলে ওঠে, চল আজকে অনেক হয়েছে, এবারের মতো একে ছেড়ে দিই। এই বলে ওরা সবাই চলে গেল। মিলন শুধু ওদের দিকে দেখে ঠোঁটের দিকে মুচকি হাসি। সবাই ঠিকঠাক করে ক্লাসে চলে যায়। প্রথম সিট না খালি থেকেই বসে পড়ল মিলন। ঠিক তখনই কেউ মিলনের কলার টেনে ধরে বলতে লাগলো, এটা বলে সেই মেয়রটি মিলনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অন্যদিকে ক্লাসের মধ্যে ছেলে মেয়ে মিলনকে এমনভাবে পড়ে যেতে দেখে হাসতে শুরু করে। মিলন উঠিয়ে দাঁড়ায়, ভালো করে তাকিয়ে দেখতে পায় এটা আর কেউ নয়, সেই মেয়েটা। মিলন মুচকি হেসে পেছনে চলে যায়। তারপর স্যার আসলো। স্যার মিলনকে অনেক অপমান করলো, ক্লাস শুরু করলো। সবাই মিলনকে নিয়ে হাসাহাসি করলো, শুধু মিলনের পাশের ছেলেটাই বাদে। ক্লাস শেষে স্যার চলে গেল, সবাই বের হয়ে গেল। মিলনের পাশের ছেলেটা বলে উঠল, তুমি আজকে এই কলেজে নতুন এসেছো? জি। আমি রাহাত। তোমাকে একটা কথা বলি, ওদের সাথে লাগতে চেও না, ওরা ভালো না। মিমের বাবা এখানকার নেতা, আর প্রিন্সিপাল ওর বাবার কথাই উঠে বসে। এই জন্য ও মিম যখন যা মন চায় তাই করে, কেউ ওকে কিছু বলতে পারে না। সবাই মিমকে ভয় পায়, কারণ মিমের বাবা অনেক বদমেজাজি আর ভয়ঙ্কর লোক। ও, এই জন্য এত অহংকার আপনার? আচ্ছা, তোমার নামটা শোনা হলো না। নাম কি তোমার? আর বাসা কোথায়? তোমার সাথে কে কে থাকে? মিলন আমার নাম। আমার আপন বলতে কেউ নেই, আমি একাই থাকি, আর আমি গ্রাম থেকে এসেছি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? মিলন মুচকি হেসে বলল। অবশ্যই ফ্রেন্ড হতে পারি। অতঃপর দুজনে অনেক গল্প করে বাড়ি গেল। পরের দিন আবার আগের মতো সেজে কলেজে গেল মিলন। কলেজের সামনে রাহাতকে দেখতে পেয়ে দুজন একসাথে কলেজে ঢুকলো। আর তখনই মিম আর তার বন্ধুরা ডেকে বলল, এই খ্যাত ছেলে, এদিকে আয়। একটা ঢোক গিলে ভয়ে ভয়ে গেল মিলন। এই ছোট লোক, কাল তোর শিক্ষা হয়নি, আজ আবার খ্যাত সেজে কলেজে এসেছিস? তোর কি আমাকে দেখে ভয় করছে না? মিলন মাথা নিচু করে আছে আর বলে উঠল, দেখেন আপু, আমিও এখানে পড়তে এসেছি, আমাকে আমার মতো থাকতে দিন না। এমন করেন কেন আপনারা? আমরা গরিব কি মানুষ না? আপনারা বড়লোক বলে গরিবদের যা ইচ্ছা তাই বলতে পারেন? কি? আমার মুখের উপর কথা? সায়ন, শান্ত, তোরা ধর ওকে। একে আজ উচিত শিক্ষা দেব। শালা রাস্তার কুকুর হয়ে আমার মুখে মুখে কথা, শালা ভিখারির বাচ্চা। এই বলে মিলনকে সবাই মারা শুরু করে। রাহাত মিলনের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। ওরা সবাই চলে গেল। মিলন মুচকি হেসে রাহাতের কাছে গেল। তখনই রাহাত করুণ সুরে বলে উঠল, সরি রে, ওরা তোকে মারলো আর আমি কিছুই করতে পারলাম না। ওরা অনেক ভয়ঙ্কর, তাই ভয়ে আমি যেতে পারিনি। প্লিজ তুই আমায় ভুল বুঝিস না। মিলন মুচকি হেসে বলল,
দূর, তুই এসব ভাবিস না, ওই সব কিছুই না, ওদের পরেই দেখে নেব। এখন চল ক্লাসে যাই, সময় একদিন আমারও আসবে। আজ হয়তো তাদের সময় ছিল তাই তারা আমাকে মেরেছে, যেদিন আমার সময় আসবে না সেদিন তাদের ছাগলের চাম যেভাবে খেলে ঠিক সেইভাবে তাদের শরীরের চামড়া আমি খুলে নেব। মিলনের মুখে এরকম কথা শুনে রাহাত অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিলনের দিকে। এইভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর রাহাত বলে ওঠে, মানে তুই ওদের মারবি নাকি? বন্ধু, সেটা সময় বলে দেবে, এখন কি করি বলি বল, চল ক্লাসে যাওয়া যাক। অতঃপর ক্লাসে স্যার এসে আবার মিলনকে অপমান করে ক্লাস শুরু করলো। একে একে সব ক্লাস শেষ করে কলেজের মাঠে গিয়ে গল্প করতে লাগলো মিলন রাহাতের সাথে। দুজনে এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে রাহাত মিলন উদ্দেশ্য বলে উঠল, সবাই তোকে কত বাজে কথা বলে, তুই মন খারাপ করিস না, ওরা একদিন ঠিক শাস্তি পাবে, তুই আমার কথা মিলিয়ে নিস। বাদ দে তো রাত, ওদের কথা বাদ দে, ওদের পরে দেখে নেবো আমি। এখন চল বাড়ি যাই, কাজ আছে। দেখবি মানে? তোকে বারবার না করেছি, একদম ওদের সাথে লাগতে যাস না। ওরা ভাই ভালো না, বড় লোকদের বড় বড় ব্যাপার স্যাপার, ওদের সাথে লাগতে যাওয়া মানে নিজের জীবনটাকে গড়তে ফেলা। আরে এমন কিছু করবো না, চল বাড়ি যাই। রাতের বেলা আবার মিলনের আগের রূপে ফিরে এলো মিলন, যার ভয়ে পুরো এলাকা কাঁপে। আন্ডারগ্রাউন্ড, যাকে এক নামে সবাই চিনে, কিং অফ মাফিয়া, যার ভয়ে অন্যরা যেসব মাফিয়া কিংবা গ্যাংস্টার আরও অন্যরা জাতির যেসব মাফিয়ারা রয়েছে তারা সবাই তাকে ভয় পায়। কেননা এই মিলন যাকে একবার ধরে তাকে একবারে মাটির নিচে পুঁতে ফেলে। মিলনের পরনে এখন আছে কালো প্যান্ট, কালো জ্যাকেট, মুখে মাস্ক আর চুলে জেল দিয়ে সাথে রিভলভার নিয়ে বেরিয়ে পড়ে। ওহে লম্বায় প্রায় 6 ফুট 8 ইঞ্চি, সিক্স প্যাক বডি, বুকের 5 ইঞ্চির মতো হবে, বুকের মাপ 5 ইঞ্চির মতো হবে। রাস্তায় এসে তার সামনে কয়েকটা কালো গাড়ি থামে। একজন এসে গাড়ির দরজা খুলে দেয়। অতঃপর মিলন সে গাড়িটির মধ্যে উঠে বসে। রাজু, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, সব ঠিক আছে। খবর পেয়েছি লোকটা বিদেশে নারী পাচার করে, আরও বিভিন্ন অন্যায় কাজে জড়িত আছে, যেমন ড্রাগসিং, স্মাগলিং, নারী পাচার, শিশু পাচার, ধর্ষণ, জমির মামলা, আরও বেশ কিছু কাজে জড়িত আছে। আজও সঠিক শাস্তি পাবে। এতদিন সে অন্যায় করেই পার পেয়েছে, কিন্তু আজ যে আমি তার সাথে অন্যায় করব, তার মৃত্যুটা হবে কবরের আযাবের থেকে দ্বিগুণ। গাড়ি এসে একটা বাংলোর সামনে থামলো। চারিদিকে ঘন জঙ্গল, ঘরের মধ্যে হালকা আলো, চেয়ারের সাথে বাঁধা রয়েছে একটি লোক। লোকটার সামনে গিয়ে বসলো মিলন আর বলল, নারী পাচার করিস তাই না? আজ তোকে এমনভাবে মারবো, লোকে তো লাশের চেহারা থেকেও ভয় পাবে, বুঝলি? না, আমাকে মারবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, মাফ করে দিন আমাকে। অসহায়ের মতো বলল লোকটা। মিলন মুচকি হেসে বলল, মাপ? আর আমি? তুই তো ক্ষমা পাওয়ার কোনো রাস্তা রাখিসনি। তোকে যদি আজকে আমি মাফ করি, কাল কবরে গিয়ে আমি আল্লাহর কাছে মাপ পাবো কি না জানি না, তাই তোকে তো উপরের টিকিটটা ধরাতেই হবে। এই বলে কপালে পরপর কয়েকটা ঠাস ঠাস করে গুলি করলো। সেটা মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেল। শরীরের বিভিন্ন অংশ কেটে সেই কাটা জায়গায় মরিচের গুঁড়ার সাথে লবণ দিতে লাগলো। অতঃপর আরও কয়েকটা সাইকো কিলারদের মতো গুলি করলো। অতঃপর লাশটা থানার সামনে ফেলে চলে যায়। পরদিন সকালে আবার কলেজে গেল, আগের মতোই খ্যাত সেজে, খুব স্বাভাবিকভাবেই, যেন কিছুই হয়নি। অন্যদিকে মিলন আসার আগেই মিম ও তার দলবল রাহাতকে উড়াধুলা কেলানি দিয়ে হসপিটালে পাঠার মানে ভর্তি করে দিয়ে আসে। অতঃপর মিলন কলেজে আসে, ক্লাসে ঢুকবে তখনই মিম তার বন্ধুরা ডাক পারল। রাগ লাগছে মিলনের খুব, আর মনে মনে বলে ওঠে, সুযোগ পেলে মেয়ের হাসপাতালে পাঠাইতাম, এদের এত অহংকার কই থেকে আসে? এই মেয়ের শুধু মেয়ে বলে ছাড় পেয়ে যাচ্ছে, আবার এই রাতটাকেও আজকে দেখতে পাচ্ছে না। মনে মনে বলে ভাবনা ওরা চেহারা নিয়ে গেলাম ওদের সামনে। আর মেম বলল, কি ভাবছিস? তোর ওই খ্যাত বন্ধুটাকে খুঁজছিস? পাবি না ওকে। তোকে নিয়ে মজা করেছিলাম, ও তখন একটু লেকচার দিচ্ছিল, তাই আমরা ওকে মেরে হাসপাতালে রেখে এসেছি, যেন আমাদের মুখের উপর আর কথা বলতে না পারে। পারলে তুই গিয়ে দেখে আসিস। খুব রাগ হলো নিজের উপর, আমার জন্য রাত মার খেলো। এবার তো কিছু একটা করতেই হবে, না হলে এরা আরও বেশি এমন করবে। অতঃপর মিলন রাহাত কোন হসপিটালে আছে খোঁজ নিয়ে ওর কাছে গেল।
রাহাত মিলনকে দেখে শুধু তাকিয়ে আছে। মিলন রাতে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মিলন রাহাতের উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, তুই ওদের সাথে কথা বলতে গেলি কেন? দেখলি তো কি অবস্থা হলো। যাই হোক, তোর গায়ে কে কে হাত তুলেছে বল তো শুনি একটু আমি। কেন, কি করবি? জেনেও ওসব বাদ দে, ঝামেলার দরকার নেই আমার। আরে কিছু বলবো না, এমনি শুনতে যাচ্ছি, বল না। আসলে এখন তুই যদি বলিস তাহলে আমি ভবিষ্যতে তাদের সাথে কাছ থেকে সতর্ক থাকতে পারবো, যাতে আমার কোনো বিপদ না হয়, বুঝলি? মিলনের মুখে এমন কথা শুনে রাহাত রয়ে চিন্তিত ভাবতে শুরু করে। কিছুক্ষণ ভেবে ওঠে। শান্ত আর সায়ান ওরা তোকে নিয়ে বাজে কথা বলছিল, আমি গিয়ে একটু না করতেও ওরা আমাকে মারতে শুরু করলো। অতবার আমি নিজেকে এই হসপিটালে আবিষ্কার করি। ও, এখন কেমন লাগছে তোর? এখন বেশ ভালো আছি। মিলন ডাক্তারের সাথে কথা বলে রাহাতকে হোস্টেলে নিয়ে গেল। রাহাতকে শুয়ে দিয়ে ওর পাশে বসে পড়ল। তখন রাহাত বলে ওঠে, কিরে, তুই বাড়ি যাবি না? আমাদের গরিবদের আবার বাড়ি? এখন থেকে আমি এখানেই থাকবো, তোর পাশের রুমেই। তাহলে তো ভালো হলো। এখন তুই ঘুমা, আমি গেলাম। রুমে এসে একটু ভেবে শান্ত আর সায়নের ফোনে ফোন দিলাম। ওদের একটা মেয়ের কথা বলে একটা জায়গায় যেতে বললাম, আর এদিকে রাজুকে ফোন করে ওদের বাংলোতে নিতে বললাম। কথা মতো কাজ হয়েছে, এখন শুধু যাওয়ার অপেক্ষা আমার। সবাই ঘুমিয়ে গেছে মধ্যরাতে। ওর পোশাক পরে চুলে জেল দিয়ে রিভলভার নিয়ে বেরিয়ে পড়ল। সবার চোখ এড়ালেই রাহাতের চোখ পড়ল। এটা কি হলো? ওইটা তো মিলনের রুম। তাহলে ওই লোকটা কে? তাও আবার এত রাতে ওর ঘর থেকে বেরিয়ে গেল। রাহাত মিলনের ঘরে গিয়ে দেখে তালা ঝুলানো। তার মানে ওটা মিলন ছিল? এটা কেমনে সম্ভব? রাহাত মিলনের পিছু নেয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। মাঝ রাস্তায় একটা কালো গাড়ি এসে মিলনকে নিয়ে যায়। রাহাত রুমে ফিরে আসে। মিলন বাংলোতে গিয়ে শান্ত আর সায়নকে ইচ্ছে মতো মেরে রাহাতকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে গেল। পরের দিন সকালে মিলন রাহাতের রুমে গিয়ে দেখে রাহাত শুয়ে আছে। কিরে, কেমন লাগছে এখন? তার আগে বল, কাল মধ্যরাতে কই গিয়েছিলিস তুই? মিলন একটা সকন ঢোক গিলে বলল, তোর কি মাথা খারাপ? আমি মাঝরাতে কেন বের হব? আমি সব দেখেছি। দামি দামি জামা প্যান্ট পরে বেরিয়েছিলি, আর তোর ঘরেও তো তালা ঝুলছিল। আর মাঝ রাস্তা থেকে একটা কালো গাড়িতে উঠে গেলি। বলিস না, মিথ্যা বলিস না, আমি সব দেখেছি। এবার সত্যিটা বল। মিলন অভাব চোখে তাকিয়ে আছে রাহাতের দিকে। অতঃপর বলতে শুরু করে, দেখ, তুই কাল রাতে রুমে তালা দেখেছিস, তাহলে আমি সকালে বের হলাম কি করে? আর আমি রাতে না ঘুমিয়ে কোথায় বের হবো? আর কি বললি দামি পোশাক? কোনো মতে জীবন চলছে, আর তুই কি বলিস আমি এসব কই পাবো? মার খেয়ে তোর মাথাটা পুরোপুরি পুরোপুরি চলে গেছে একবারে। জানি না, তবে কিছু তো রহস্য আছে যেটা আমি জানি না, আর এটা খুবই শীঘ্রই খুঁজে বের করব। সময় হলে সব জানবি, এখন রেস্ট নেই, কলেজে যেতে হবে তো, তাই না? এই বলে রাহাতকে কোনো মতে আটকিয়ে রুমে আসলাম। পরের দিন সকালে রাহাতকে নিয়ে কলেজে গেলাম। একটু দূরে গাছের নিচে মিম ও তার মেয়ে বন্ধুরা গল্প করছিল, আর মিমের দিকে তাকে একটু মুচকি হেসে যেতে লাগলাম। তখনই মিমের দেওয়া সেই বিখ্যাত নাম ধরে কেউ ডাকলো, ওই খ্যাত, শোন এদিকে। পিছনে ঘুরে দেখি মিম ডাকছে। আমি আর রাহাত তার কাছে গেলাম। মিম রাহাতকে বলল, আমি কি তোকে ডেকেছি? তুই যা এখান থেকে। রাহাতও বাধ্য ছেলের মতো চলে গেল। ওই খ্যাত ছেলে, আমাকে দেখে হাসছিলি কেন? আমি কি হাসার কিছু? মেরে তোকে হাসপাতালে পাঠিয়ে দেব। আর একবার যদি এমন করিস, আজ মাফ করে দিলাম, যা। মিলন আস্তে আস্তে আগাতে লাগলাম। তখনই শুনতে পেলাম, আজ সিহাম, শান্ত আর এরা কেউ আসছে না কেন? মিলন একটু পিছনে ঘুরে বলল, আসবে না। এই বলে মুচকি এসে চলে গেল। মিম অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর সায়নের ফোনে ফোন করলো, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছে। শান্ত এর ফোনও সুইচ অফ। অনেক ভেবে মিম সায়নের বাড়ির নাম্বারে কল করলো। সায়নের মা ধরলো। হ্যালো আন্টি, শাইন কই? আজ কলেজে আসলো না যে? সায়নের মা হু হু করে কেঁদে দিল আর বলল, মা, কাল রাতে সায়নকে কে যেন মেরেছে। ওকে তো হাসপাতালে ভর্তি করিয়েছি, এখন একটু ভালো আছে। ডাক্তার বলেছে একটু দেরি করে আনলেই বাঁচানো যেত না। ওকে আন্টি,
আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। ফোন রেখে হাসপাতালে চলে গেল সায়ান। ওদের চোখ দেখে চোখ খুলল। কি রে সায়ন, কে মারলো তোকে এভাবে? সত্যি খুব বাজেভাবে মেরেছে। তুই শুধু মার খেলি, কারা মারলো তোকে? মিম দূরে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে, আর ভাবনার ছেদ ঘটে তানহার ডাকে। এই মেয়ে, কি এত ভাবছিস? কিছু না, ভাবছি কে মারতে পারে ওই খ্যাত ছেলেটা। ছেলেটা তখন কেমন আগে থেকে বললো, দেখলি না যে ওরা আজ আসবে না, ও জানে কেমনে। তাহলে কি ওই নিজেই এদের? কি যে বলিস না, ওই রকম ছেলে মারবে? ও তো একও মারতে নিজেই মরবে। না, তোরা যা ভাবছিস তা না। ওটা তো একটা খ্যাত, ও কী করে মারবে? যে ছিল তার মুখটা তো দেখতে পেলাম না, মুখে মাস্ক পরেছিল, না হলে দেখে নিতাম। ওকে থাক, তাহলে আমরা যাই, সুস্থ হয়ে তারপর কলেজে আসবি। এই বলে মিম, নীলা, তানহা একে একে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। হুম। মিমের ভাবনার শেষ নেই, নিজেও জানে না কেন ওই ছেলেটাকে নিয়ে ভাবছেও। মিম ভাবছে আজ ছাদে দাঁড়িয়ে রাতের ব্যস্ত শহর দেখছে, হঠাৎ চোখ পড়লো একটা লোক প্রাণপণে দৌড়চ্ছে, আর পেছনে একটা লোক। মিম তাড়াতাড়ি বাইরে আসলো। যখন মিলন মিমের সামনে পড়লো মাস্ক পরে থাকায় মিম মিলনকে চিনতে পারলো না। মিম বলে উঠল, কে ওখানে? মিলন না দাঁড়িয়ে চলে গেল। ততক্ষণে লোকটা পালিয়ে গেছে। মিলন আর না দাঁড়িয়ে চলে গেল ওখান থেকে। ও সিট, এই মেয়েটার জন্য পালিয়ে গেল। তবে ধরবই ওকে, পালিয়ে আর যাবে কই সালা। পরের দিন সকালে মিম তার বন্ধু কলেজে গেল, শান্ত আর সায়ন বাদে। কিছুক্ষণ পর রাহাত আর মিলন কলেজে আসলো। মিলন মিমের দিকে দেখলো, কিন্তু আজ মিম ওদের কিছুই বলল না। একে একে সব ক্লাস শেষ করলো, কিন্তু মিম আজ চুপচাপ। মিলনের খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। মিলন মিমের দিকে তাকিয়ে ভাবছে, আর রাহাত মিলনকে ডাকলো। কি এত ভাবছিস বল তো শুনি। ভাবছি ওরা আজ আমাদের কিছুই বললো না। যাক, ভালোই হয়েছে, বাদ দে, চল হোস্টেলে যাই। রাতের বেলা মিম একটা কফি বানিয়ে ছাদে গেল, রাতের তারা ভরা আকাশটা দেখবে বলে। এদিকে মিলন কালকে সেই লোকটাকে খুঁজে বেরিয়েছে, চারিদিকে ও লোকদের নজর রাখতে বলে, আর পেয়েও যায়। নেশা করে বার থেকে ফিরছে। মিলন গিয়ে শার্টের কলার ধরে বলল, অবৈধ ব্যবসা করিস আর লোককে ব্যবসা শেখাস। হাই, তোকে আমি শেখাবো কেমনে মৃত্যুর খেলা খেলে। চল, রেডি হয়ে নে। ওকে গাড়িতে তুলে নিয়ে এলো বাংলোতে, এনে একটা চেয়ারে বসে হাত পা বেঁধে দিল। তারপর মুখে লেবুর রস দিয়ে নেশা কাটানোর জন্য তারপর চলে গেল। পরের দিন সকালে মিলন লোকটার গায়ে গরম পানি ঢেলে দিল। লোকটা চিৎকার করে জেগে উঠল আর বলল, তুই কাজটা মোটেও ঠিক করছিস না। একবার ছেড়ে দে, দেখ তোর কী অবস্থা করি। তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস। নিজের ভালো চাচ্ছিস তো আমাকে যেখান থেকে নিয়ে এসেছিলি সেখানে নামিয়ে দিয়ে আয়। এত চিৎকার ভালো লাগে না আমার। এতটুকুতেই ভয় পাচ্ছিস? যখন তোকে তিলে তিলে মারবো তখন কি করবি? আর তোকে ছেড়ে দেওয়ার জন্য আনিনি, ভয়ঙ্কর মৃত্যু দেওয়ার জন্য তোকে এনেছি আমি, বুঝলি? মিলন লোকটাকে বেল্ট দিয়ে মারতে লাগলো। তারপর প্রত্যেকটা ক্ষত জায়গায় মরিচের গুঁড়া লাগিয়ে দিল। লোকটা যন্ত্র সহ্য করতে না পেরে গরুর মতো চিৎকার করছে। তা দেখে মিলন উচ্চস্বরে হেসে ওঠে, আর ওই লোকটা বলে ওঠে, আমি আর সইতে পারছি না, এভাবে মারার চেয়ে একেবারে মেরে ফেলো আমাকে। মিলন লোকটার মুখে অ্যাসিড মেরে মাথায় আর বুকে গুলি করলো। লোকটা নিথর দেহ পড়ে রইল মেঝেতে। অ্যাসিড মারার কারণে নিমেষেই তার দেহে পুরো ছাই হয়ে যায়। রাজু, একটা কাজ কর, লাশটাকে থানার সামনে ফেলে রেখে আয়, আর কোনো প্রমাণ যেন না থাকে, বুঝেছিস? আর যদি থাকে তো জানিস আমায়। মিলন চলে গেল ওইখান থেকে। পরের দিন কলেজেও গেল। মিলনকে দেখে রাহাত ডাকলো। মিলন রাহাতের কাছে গিয়ে বসলো। তখন রাহাত বলে ওঠে, কিরে, কাল কলেজে আসলি না? আবার তোর ফোনটাও বন্ধ, কোথায় গিয়েছিলে? কোথাও না, শরীরটা ভালো লাগছিল না, তাই আসেনি। তুই শুনেছিস কাল একটা লোককে খুব বাজেভাবে মেরে থানার সামনে ফেলে রেখে গেছে, কিন্তু খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। আর কে করেছে তা কেউ বলতে পারে না। দেশে এত খুন হচ্ছে আর এখনও খুনিকে কেউ ধরতেও পারছে না। মিলন রাতের কথা শুনে ঠোঁটের নিচে একটু মুচকি হেসে বলল, আরে বাদ দে, তাতে কি, আমরা আমাদের মতো থাকি, তাই না? কে কাকে মারছে নামাচ্ছে সেদিকে আমাদের খেয়াল করার দরকার কি? অথচ শুধু শুধু জীবনটাকে কেন বিপদের মুখে ফেলবো বলতো? তুই হাসছিস?
না স্যার কি, ওসব ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। খুনিকে কেউ খুঁজে পাবেও না। তুই এতটা নিশ্চিত হচ্ছিস কেমনে? মনে হচ্ছে তুই আগে থেকেই সব জানিস। আরে বাদ দে না, চল ক্লাসে যাই, নাহলে দেরি হয়ে যাবে তো। মিলন আর রাহাত ক্লাসে গেল। মিম যে এতক্ষণ ওদের পিছনে ছিল ওরা তা দেখতেই পায়নি। মিম ওদের সব কথা শুনে নিল। তাদের পেছনে দাঁড়িয়ে সে মনে মনে ভাবতে থাকে, আমার তো এই ছেলেটাকে সন্দেহ লাগছে, সব কিছুতেই মুচকি আসে। আর ও কেমনে নিশ্চিতভাবে বললো যে খুনিকে কেউ খুঁজে পাবে না, নজর রাখতে হবে একে। মিম আর সেদিন কলেজে থাকলো না, বাসায় চলে গেল। আবার কলেজ ছুটির সময় কলেজের সামনে গেল। মিলন আর রাহাত বের হলে ওদের পিছু নিল। মিলন আর রাহাত গল্প করছে। হঠাৎ মিলন পিছনে তাকিয়ে চারপাশটা একবার ভালো করে দেখে নিল। মিলনকে এভাবে চারপাশটা ভালো করে দেখতে দেখে রাহাত বলে ওঠে, কি হয়েছে কি দেখছিস সেভাবে? মিলনের হালকা সন্দেহ, তাই সে মনে মনে ভাবতে থাকে। কেউ কি ফলো করছে আমাকে? না, কিছু না, এমনি চল যাই। মিম ওদের পিছু পিছু গিয়ে ওদের হোস্টেল পর্যন্ত চলে গেল। হঠাৎ মিলন মিমের সামনে দেখতে পায়। কি ম্যাম, হঠাৎ আপনি আমাদের এখানে? আ- আ- আমি আমি এখানে কেন কাজ আছে? এত করছেন কেন? মনে হচ্ছে আমায় দেখে খুব ভয় পেয়ে গেছেন কি, তাই তো নাকি? মিলনের কথা শুনে মিম শেষ নিশ্চিন্তে হয়ে যায় যে আনমনে বলতে থাকে, নামিম, সাহস কর। ওই খ্যাত ছেলেটার সামনে এমন হচ্ছে কেন? আমি কি করব? কোথায় যাব সেটা তোকে বলবো, কাজ আছে তাই এসেছি। এই বলে ওদের সামনে থেকে চলে গেল। অন্যদিকে মিলন এই রকম ঝাড়ি খেয়ে বলে ওঠে, যা, এই মেয়ে শুধু ঝাড়ি দিতে জানে, শাকচুনি মেয়ে একটা, শুধু কথায় কথায় গালি আর ঝাড়ি দিতে সালা। মিলন আর রাহাত যে যার রুমে গেল। মিলন জানলার কাছে এসে তো অবাক। মিম বাইরে দাঁড়িয়ে চারপাশে কি যেন খুঁজছে। মিলন চুপি চুপি মিমের পিছনে গেল। আজ ফেল হলাম তো কি হয়েছে, এই রহস্য তো আমি বের করবই। এই ভেবে মিম চলে গেল। ও আচ্ছা, এই ব্যাপার, আমাকে সন্দেহ করা হচ্ছে। আমি এত সহজ না মিম, আমিও তোমাকে দেখে নেব, কিছুদিন অপেক্ষা করো। ওয়েট ফর দ্য ওয়াই দ্য নেক্সট টার্গেট। আর রাতের বেলা পুরো শহর যখন নিশ্চুপ, তখন মিলন বেরিয়ে পড়ল তার পিশাচ রোগ নিয়ে। এখন সে এতটাই হিংস্র আর ভয়ানক হবে যে বলার বাইরে। ধরতে গেলে মানুষ যেমন গরু জবাই করে, তার থেকেও ভয়ঙ্করভাবে মৃত্যু দেবে সেই মানুষকে। তাই বেরিয়েছে এই কালো আধারে নিঝুম এড়াতে। অন্যদিকে মিলনকে যে নিম পিছু পিছু ফলো করছে সেটা যে বুঝতেই পারছে না। যখনই মিলন রাস্তায় নেমে হাঁটা শুরু করবে, মিলনকে দেখে অর্থাৎ ছদ্মবেশী রূপে দেখে মিম মনে মনে বলে ওঠে, আরে কে এই লোকটা? এত রাতে বের হলো কেন? তার উপর মাস্ক পরা। এদিকে শাওন বলেছিল যে ওকে মেরেছিল, সেও মাস্ক পরা ছিল। ব্যাপারটা দেখতে হবে। মিমও মিলনের পিছু নিল। মাঝপথে মিলন একটা কালো গাড়িতে উঠে গেল। মিম একটা ট্যাক্সি নিয়ে ওর পিছু করলো। গাড়িটা একটা জঙ্গলের ভেতরে ঢুকে একটা বাংলোর সামনে ঢুকলো। মিম আর যেতে পারলো না, আড়ালে লুকিয়ে রইল। বাংলোর ভেতর থেকে কারো আর্তনাদের ভয়ঙ্কর চিৎকারের শব্দ শুনতে পেল। এই ভয়ঙ্কর চিৎকার শুনে মিম ভয়ে ভয়ে গাছের আড়াল থেকে মনে মনে বলে উঠল, তাহলে এই সেই খুনি। এবার তো একে আমি সবার সামনে আনবই। এবার পালাবি কই বাছাতন, ধরা পড়ার জন্য তৈরি থাক। এই বলে ফোনটা বের করলো। আর তখনই ওর মাথার পেছনে কেউ একজন হাত ধরে ফেললো। মিম পিছনে তাকিয়ে দেখে সেই লোকটা। हो जाते मैं और तुम गड़ हम हो जाते। কি ভেবেছো ধরতে পারবো না? এত চালাকি আমাকে ধরা এত সহজ না, বুঝলে? এখন তুমি হাড়ে হাড়ে টের পাবে। মিমকে বাংলোতে নিয়ে গিয়ে একটা বড় ঘরে আটকে রাখলো। অজ্ঞান করে রাখা হয়েছে। অনেকক্ষণ পর মিমের জ্ঞান ফিরল। মিম তাকে একটা বন্ধ ঘরে আবিষ্কার করে তারপর দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজা খুলছে না। অসহায় হয়ে সেই ঘরেই বসে রইল। তারপর সকালে একজন খাবার নিয়ে এসে বলতে লাগলো, এই নিন, আপনার পছন্দের সব খাবার আছে, এইগুলো খেয়ে নেন, না হলে ভাই আমাকে বকা দেবে। লোকটা এই বলে যখনই চলে যাবে, তখন মিম পিছন থেকে চিৎকার দিয়ে বলে ওঠে, খাবো না আমি, নিয়ে যাও এগুলো। আমি বাড়ি যাব, বের করো আমাকে এখান থেকে।
অতঃপর লোকটা কিছু না বলে চলে গেল মিলনের কাছে আর বলল, স্যার, মেয়েটা বলছে যে ও খাবে না, এখান থেকে চলে যেতে চায়। আর অনেক চিৎকার চেঁচামেচি করছে, আর প্লাস কান্নাও করছে। ওকে, তুমি যাও, আমি দেখছি ওর ব্যাপারটা, বুঝলে? মিলন মিমের ঘরে গেল, গিয়ে দেখে শুয়ে আছে। মিলন মিমকে ডাকলো। মিম তো অবাক, এত কিউট ছেলে হয়। মিম অবাক হয়ে তাকিয়ে আছে মিলনের দিকে, তাও আবার এক দৃষ্টিতে। মিমকে মিলনের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিলন মিমের উদ্দেশ্যে বলে ওঠে, চোখ দিয়ে আমাকে গিলে খাওয়ার দরকার নাই, আপাতত খাবারগুলো খেলেই হবে। মিলনের মুখে এরকম রসমালাইয়ের কথা শুনে মিম চিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে আসছে ভয় দেখাতে, খাবো না। আর আপনি আপনার ওই মাস্কটা খুলুন, আমি আপনাকে সবার সামনে আনবই। একটার পর একটা খুন করেই যাচ্ছেন আপনি, আর এইভাবে সবার সামনে ঘুরেও বেড়াচ্ছেন। এখন সেটা আর হবে না। একবার বের হয়ে এখান থেকে, তারপর দেখে নিব আপনাকে। কি বললে? আমাকে ধরা এত সহজ নয় নেহাত। তুমি মেয়ে না হলে এতক্ষণে তোমাকে মেরে সে অল্প দিয়ে দেহটা খাওয়াইতাম, বুঝছো? এখন চুপচাপ খাও, না হলে ভালো হবে না বলে দিলাম কিন্তু। না, খাবো না আমি। তোমার যা ইচ্ছে করো আমার সাথে। আমিও জানতে চাই তোমার কত বড় সাহস। ঠিক আছে, কোনো ব্যাপার না, খেতে হবে না, আমি এগুলো নিয়ে যাচ্ছি, বুঝছো? যখন খাবে না তখন জোর করে খিলাম, যখন খিদে পাবে তখন রাস্তার কুকুরের মতো নিজে থেকে ঘেউ 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 করবে। মিম মিলনের মুখে এরকম কথা শুনে বেশ ঘাবড়ে যায় আর অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর মনে মনে বলতে থাকে, এ কি সত্যিই তো খাবারগুলো নিয়ে যাচ্ছে? এদিকে তো পেটেও খিদে ইঁদুরের বাচ্চা কামড়াচ্ছে। আরে খাবারগুলো কই নিয়ে যান? দাঁড়ান বলছি, আমাকে নিয়ে যেতে বলছি। রেখে যান, খিদে পেলে খাবো। এবার মিলন একটা মুচকি এসে খাবারগুলো রেখে চলে গেল আর ভুলে দরজা তালা লাগালো না। মিম খেয়ে চুপচাপ শুয়ে আছে। এদিকে মিমের বাবা পুরো মিডিয়া চ্যানেলে দিয়েছে মিম পুরো নিখোঁজ হবার খবর। পুলিশরাও হন্য হয়ে খুঁজছে কিন্তু পাচ্ছে না। রাতের বেলা মিম শুনতে পেল চিৎকার। মিম দরজার কাছে গিয়ে দরজাটা একটু ধাক্কা দিতেই খুলে গেল। আস্তে আস্তে এগিয়ে দেখতে পেল একটা লোক চেয়ারে বাঁধা আর তার উপরে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। তারপর মিলন বলছে, তোকে এমন মৃত্যু দেব লোকে তোর লাশটাও দেখতে চাইবে না। তার আগে আমার মুখটা একবার দেখে যা, খেয়ে মারলো তোকে, যাতে কবরে গিয়ে আল্লাহর কাছে জবাব দিতে পারিস কার সাথে তুই এত তাড়াতাড়ি উপরে টিকটা পেয়েছিস, যেমন জমলক এক্সপ্রেস টিকটা কনফার্ম পেয়েছিস। এই বলে মিলন ওর মাস্কটা খুলে একটা ছুরি দিয়ে লোকটার ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিল। তারপর সাইকোদের মতো একের পর এক ব্লেড, ছুরি, সিমটি দিয়ে আঘাত করতে থাকে এবং গরু জবাই করার মতো যেভাবে গরুর ছাল খালি সেই নেওয়া হয় ঠিক সেইভাবে ওই লোকটার লাশটা গরম পানিতে চুবিয়ে তার শরীর থেকে মানুষের চাপ আলাদা করে ফেলে। অতঃপর মিলন হাসতে হাসতে ওই লোকটার মাংসগুলো পিস পিস করতে থাকে। অতঃপর সেই মাংসগুলো একটা বস্তার প্যাকেট করে নেওয়া হয়। অতঃপর মিলন রাজুর উদ্দেশ্যে বলে ওঠে, রাজু, এখানে এই শালা জানোয়ারের বাচ্চাটার টুকরো টুকরো করা মাংসগুলো আজ ওর তার কুকুরের চাওয়ালদের খাবে, তাও আবার নিজের হাতে, তবে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো, বুঝলি? মিম নিজের চোখে এই দৃশ্য দেখে সেখানেই একেবারে শকড হয়ে গেছে। কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, পুরো নিস্তব্ধ হয়ে গেছে, যেন একেবারে বেঁচে থেকেও মৃত, ঠিক কলা গাছের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আর আতঙ্কের সাথে মনে মনে ভাবতে থাকে, এইটা তো। আর কিছু বলতে পারলো না। মিলন মিমকে দেখে ওর দিকে এগিয়ে আসছে আর মিম এক দৌড়ে ঘরে গিয়ে বিছানায় চুপটি করে বসে আছে, ঘরের দরজা লাগিয়ে। ভয় তার পুরো হাতটা কাঁপছে। সে এখনও বিশ্বাস করতে পারছে না নিজের চোখে এই দৃশ্য দেখলো। সত্যি নিজের চোখে দেখেছে নাকি সে স্বপ্নের দেশে পাড়ি জমিয়েছিল। অতঃপর মিলন এসে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। অবশেষে মিলন দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে মিম বিছানায় এক পাশে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। মিলন ডেভিল একটা হাসি দিয়ে ওর কাছে গিয়ে বসলো। এতে মিমের ভয়টা যেন আরও দ্বিগুণ বাড়ল। ভয়ে সে কী করবে বুঝে উঠতে পারছে না। এতটাই তার শরীর কাঁপছে, তাও মনের জোর এনে ভয়ে ভয়ে মনে মনে বলতে শুরু করে, শয়তান, লুচু, খাটাস, রামছাগল, ধুতি ছাগল, টিকটিকি, খরগোশ, ইঁদুর, বাদর, এইভাবে একটা মেয়েকে আটকে রেখে এভাবে ভয় দেখানো হচ্ছে। একবার ছাড়া পাই, বিড়াল বানিয়ে ছেড়ে দিব। যা ভাবছো তার হবে না, কারণ তুমি আর এখান থেকে বেরোতে পারবে না। ইচ্ছে করলে সবার মতো তোমাকেও একেবারেই মারতে পারি, কিন্তু না, তুমি আমাকে অনেক জ্বালিয়েছ।
তোমাকে তিলে তিলে মারবো আমি। তোমার মৃত্যুটা এতটাই ভয়ঙ্কর হবে যে বলার বাইরে। যেভাবে আজরাইল মানুষের জান কবজ করে তার থেকে ভয়ঙ্কর মৃত্যু হবে তোমার, সির্ফ আমার হাতে, অনলি ফর ইউ। এই বলে মিলন মিমকে টেনে বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে রেখে শাওয়ার ছেড়ে দিয়ে বলল, এখানে এভাবে ভিজতে থাকো যতক্ষণ আমি না বলছি বের হবে না। আর ইউ মেড? আপনি কি পাগল নাকি? এই ঠান্ডায় তাও আবার আপনি যতক্ষণ না বের হতে বলবেন ততক্ষণ অবধি আমাকে এই শাওয়ারের নিচে থাকতে হবে? ও মাই গড! চুপচাপ যা বলছি তাই করো, না হলে এর ভেতরে যে কয়টা গুলি আছে সব তোমার মাথায় যাবে। কিপ ইউর ডোন্ট সেট আপ। মিম এবার চুপ করে দাঁড়িয়ে থাকে আর ভাবে, কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আমি তো এত তাড়াতাড়ি মরতে চাই না। আগে আমার লক্ষ্য পূরণ করতে হবে, কিন্তু এখান থেকে বের হতে না পারলে তো সেটা হবে না। যেই করেই হোক এখান থেকে বের হতেই হবে আমাকে। অনেকক্ষণ ভেজার কারণে মিমের অনেক ঠান্ডা লেগে যায়। মিম জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। অনেক ঘন্টা পর মিলন এসে দেখে মিম ফ্লোরে পড়ে আছে। মিলন মিমকে তুলে বিছানায় শুয়ে দেয়, তারপর চেঞ্জ করিয়ে গায়ে কম্বল জড়িয়ে দেয়। মিমের শরীর প্রচণ্ড জ্বর এসেছে আর বারবার মা বলে ডাকছে। এটা শুনে মিলনের মায়ের কথা মনে করে গেল। ভাবতে থাকলো ওর আগের দিনগুলোর কথা। তার সেই সব সুখের দিনের কথা মনে পড়তে থাকলো একে একে। আপনারা শুনতে চান না মিলনের কষ্টে বা সুখে সেই অতীতটা? তাহলে চলুন সংক্ষেপে একটু অতীত ঘুরে আসা যাক। কেন মিলন ছদ্মবেশী মাইন্ড গেমার, আন্ডারওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া হলো? ছোটবেলা জন্মের পর থেকে যে মিলনকে মা বলে জানতো, পরে জানতে পারে সে আসল মা না। মিলন তার কাছে জানতে চায় তাহলে কে তার মা আর কোথায়? সে কি করে পারল নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে? এভাবে নানা ধরনের কথা বলেছিল। তখন তোর পালিত মা বলে, তোর জন্ম কোথায় কিভাবে হয়েছে আমি জানি না, তোর বাবাকে আমি এটাও জানি না। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন এক মহিলা দৌড়াচ্ছে, তার হাতে একটা ছোট্ট বাচ্চা, সেটা আর কেউ না, তুই ছিলি। তারপর পিছন থেকে কয়েকটা লোক এসে তোর মাকে আমার চোখের সামনে জঘন্যভাবে হত্যা করে। যাবার সময় তোর মা আমাকে বলে গেছে আমি যেন তোকে নিয়ে যাই আর নিজের ছেলে বলে পরিচয় দিই। আমি ওখান থেকে তোকে নিয়ে পালিয়ে আসি, আর আমার কোনো ছেলে মেয়ে না থাকায় আমি তোকে নিজের ছেলে মনে করে বড় করতে থাকি। কথাগুলো ভাবতে ভাবতে মিলনের চোখ ছলছল করে উঠল। আবার ভাবতে লাগলো, যখন একটু বড় হয় মিলন, তখন ওর চোখের সামনে ওর মাকে কয়েকটা লোক রেপ করে চলে যায়। লোক সমাজের ভয়ে ওর মা আত্মহত্যা করে। মিলন তখন ন্যায় বিচার পায়নি। সেদিন থেকে ও ভাবে সমাজে এসব লোকদের শাস্তি দেবে আর মায়ের খুনিদেরও তিলে তিলে মারবে। সেদিন সেই ছোট্ট মিলন আজকের মাফিয়া। তার মনে নেই কোনো দয়া মায়া, নেই কোনো অনুভূতি। হৃদয়হীন একটা মানুষ। ভালোবাসার নামে আছে শুধু একরাশ হিংস্রতা। ভাবতে ভাবতে রাগে মিলনের চোখ লাল হয়ে যায়। এদিকে মিমের জ্ঞান ফেরে আর বলে ওঠে, প্লিজ আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। আমি কাউকে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না। প্লিজ ছেড়ে দাও, আমি আর এখানে থাকতে পারছি না। তো আমার খুব কষ্ট হচ্ছে, নিজেকে খুব বন্দি পাখি মনে হচ্ছে। মিমের কথা শুনে মিলনের রাগ আরও বাড়ল। মিলন ঘর থেকে চলে গেল। একটু পর উঠে দেখে দরজা খোলা আর আশেপাশে কেউ নেই। তাই মিম চুপি চুপি বেরিয়ে পড়ে আর জঙ্গল পার হতে থাকে আর মনে মনে বলে ওঠে, উফ, বাঁচলাম, কিন্তু বাড়িতে যাব না। যে মনেই হোক, একবার যখন ওই বাড়ি থেকে বের হয়েছি তখন আর যাব না। এখন আমায় সামনে এগোতে হবে আমার লক্ষ্য পূরণের জন্য। মিম সামনের দিকে এগোতে থাকে আর মনে মনে বলে ওঠে, কি ভয়ঙ্কর ছেলে বাবা! আর দেখে মনে হয় বাজা মাছ উল্টে খেতে পারে না। আর এদিকে কত বড় মাফিয়া, সব পুলিশ সিআইডি খুঁজে মরে, আর ও কেমন সবার সামনে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমারও অনেক কিছু শেখা হলো। এই সুযোগে বাড়ি থেকে বের হতে পারলাম, কিন্তু বাড়িতে যাব না। একবার যখন ওই বাড়ি থেকে বের হয়েছি তখন আর যাব না। এখন আমার সামনে এগোতে হবে আমার লক্ষ্য পূরণের জন্য। মিম চলে যায় কোনো এক অজানা জায়গায়। এতদিন মিম ওর বাড়ি থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় বাড়ি বানিয়েছে। এখন সেখানে গিয়ে শুরু হবে প্রতিশোধের খেলা। কেউ বাঁচতে পারবে না। এদিকে মিলন চারিদিকে মিমকে খুঁজতে থাকে। মিম রাতের বেলা বের হলে কয়েকটা ছেলের সামনে পড়ে। তাদের মধ্যে হরিপদ নামের একজন বলে,
আরে দেখ দেখ, এটা সেই মেয়ে না, এটা পেপারে দেখলাম। বাকি পাইছি, একে এর বাড়িতে দিতে পারলে এর বাবা 5 লাখ টাকা দিবে, আমরা আরও বেশি চেয়ে নিব। ওরা মিমের দিকে এগোতে থাকে। মিম দৌড়াতে থাকে। হঠাৎ মিলনের সাথে ধাক্কা খায়। মিম মিলনকে দেখে চিনতে পারে। মিলন মিমকে পেছনে রেখে ছেলেগুলোর কাছে যায়। কী রে, কী চাই? এভাবে একটা মেয়েকে তাড়া করছিস কেন? আরে শালা, তুই কে রে? সামনে থেকে সর, এটাকে আমাদের চাই, সরে যা, না হলে তোর লাশ পড়বে এখানে। লোকগুলোর মুখে এরকম ধরনের কথা শুনে মিলনের মাথা বিগড়ে যায়। পায়ে রাগটা যেন মাথার ব্রেন্ডে গিয়ে বাড়ি খায়। এবার মাথাটা বিগড়ে যায় আর চিল্লিয়ে বলে ওঠে, আরে তাই তোরা আমার লাশ ফেলাবি? বিরক্ত করবি। আবার বড় বড় কথা, এই মাফিয়াকে তোরা মারবি? আরে তোদের আমি মেরে এখানেই ফেলে রেখে যাবো, জানলি? মরার আগে তোদের মৃত্যুদূতকে একবার দেখেই যা। মিলন মাস্ক খুলে আর ওরা ভয় পেয়ে মিলনের পায়ে পড়ে থাকে। আমাদের মাফ করবেন, আমরা ওরে কিছু করতে চাইনি। ওর বাবা পেপারে দিয়েছে, ওকে যে বাড়িতে নিয়ে দিতে পারলে 5 লাখ টাকা দিবে। হরিপদ নামের এই লোকটার মুখে এরকম কথা শুনে মিলন বেশ অবাক হয়ে পেছনে তাকায়। মিম স্কার্ফ দিয়ে মুখ দিয়ে ঢেকে রেখেছে। মিলন আর কোনো কথা না বলে ওদের বুকে শাট শাট করে পরপর কয়েকটা গুলি করে আর বলে, তোরা এমনি করিস, তোদের বেঁচে থাকার কোনো মানেই হয় না, বুঝলে? অতঃপর মিলন রাজুকে বলে, ওদের লাক্সগুলো জঙ্গলে ফেলে দিবি, যেন শেয়াল কুকুর ওদের দেহটাকে ছিঁড়ে 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 খেতে পারে। এটা বলার পর মিলন মিমের দিকে তাকায় আর মিমের উদ্দেশ্যে রাগী কণ্ঠে বলে ওঠে, আর ওই মেয়ে, কী ভেবেছিস পালিয়ে বাঁচবি? চল এখান থেকে, মজা দেখাচ্ছে। মিম মিলনের রাগীর লুকটা দেখে ভয় পায় আর মনে মনে ভাবে, না, এর কাছে কিছুতেই ধরা দিব না, না হলে সব জেনে যাবে। এই বলে মিম আবার দৌড়তে থাকে। চোখের পলকে মিলনকে হারিয়ে ফেলে। মিমকে এইভাবে পালিয়ে যেতে দেখে মিলন বলে ওঠে, ও শিট, মেয়েটা আবার পালিয়ে গেল। রাজু, ওকে আমার চাই, খুঁজে বের কর, যতদূরই সম্ভব ওকে আমার চাই, মানে চাই। মিলন বাংলোতে চলে যায়। একটা সিগারেট ধরায়, নিকোটিনের ধোঁয়ায় কষ্টগুলো উড়িয়ে দেয়। মিমও বাড়ি এসে শুয়ে পড়ে আর ভাবে, ততটাও খারাপ না যতটা আমি ভাবতাম। অনেক ক্লান্ত লাগছে, যাই হোক একটু ফ্রেশ হয়ে ঘুম দিতে হবে। যাই হোক, আবার মিম ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে জগিং করে কয়েকদিন আর বের হলো না। ভালোভাবে গুলি চালানো, ছুরি সব শিখে নেয়। বিপদে পড়লে কীভাবে মোকাবিলা করবে তার সকল প্রস্তুতি নেয় মিম। অতঃপর মিম মনে মনে বলে ওঠে, আজ রাতেই বের হবো মা, আমি তোমার খুনিকে মারতে যাচ্ছি। প্রতিশোধ নেবার সময় হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে বললো আর বাইক নিয়ে চলে গেল। বস, পুলিশ আমাদের খোঁজ পেয়ে গেছে, ওরা এই দিকে আসছে, এখন কি হবে? মিলন নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলে ওঠে, এই জায়গায় খোঁজ আমাদের দলের কেউ দিয়েছে, আর কে দিয়েছে সেটাও আমি জানি। ডন, নিয়ে এসো। ডন একটা গার্ডকে নিয়ে আসলো। মিলন চেয়ারে বসে বলল, কি খুব চালাক ভাবিস নিজেকে? পেছন দিয়ে দিয়ে ছুরি মারবি আর আমি বুঝতেও পারবো না? এটা কেমনে সম্ভব বলতো? এত সহজে মাফিয়া হয়নি, বুঝলি? তুই বেইমানি করেছিস, বেইমানিদের আমার কাছ থেকে কোনো মাপ নেই। আমার দলে তোরে পর্যন্ত জানি ছিল। তো হ্যাপি জানি, ভালো থাকিস ওপরের দেশে। গুড বাই দোস্ত। মিলন বাকি গার্ডদের বলে ওকে এক্সপায়ার করতে। বাকি যে সকল গার্ড ছিল তারা ওকে মারে। নিমেষেই রক্ত দিয়ে ভেসে যায় ফ্লোরটা। বাইরে পুলিশ এসে গেছে। পুলিশরা সিগন্যাল দিচ্ছে। একটা পুলিশ বাড়ির ভেতর ঢোকে, মিলনের দিকে গুলি তাক করে আর বলে, সবাই হাত ওপরে তোলো, অনেক জ্বালিয়েছিস, এখন মাফিয়া জেলে গিয়ে দেখাবো তোর। অন্যদিকে মিলন মুচকি এসে পাটা একটু তুলে লাইটে গুলি করে। রুমটা অন্ধকার হয়ে যায় আর এই সুযোগে গোপন দরজা দিয়ে সবাই পালিয়ে যায়। সবাই জঙ্গলে লুকিয়ে পড়ে, কিন্তু মিলন আলাদা রাস্তায় যায়। পুলিশরা আবার মিলনকে ঘিরে ফেলে আর বলে, বাকিদের পাইনি তো, তবে হ্যাঁ, কান টানলে মাথা আসে। মিলন চুপ করে আছে, চারিদিকে দেখছে। অফিসার এসে মিলনের মাথায় একটা মারে, আর একটা পুলিশও মারে। মিলন চিৎকারও করছে না, আর তা দেখে ওরা আরও জোরে মারে। আর পুলিশ অফিসার বলে ওঠে, মাফিয়া এখন আমি দেখাবো তোকে। অফিসার গুলি চালালো। মিলন একটু সরে গেল, কিন্তু গুলিটা ওর হাতে লাগলো। ওই পথ দিয়ে মিম যাচ্ছিল, হঠাৎ দেখতে পায় কয়েকটা লোক একজনকে মারছে। মিম সামনে এগিয়ে যায় আর দেখে
আরে এত বড় মাফিয়া ধরা পড়লো কিভাবে? সাহায্য করতে হবে, আমাকে বাঁচিয়েছে, কৃতজ্ঞতা বোধ আছে আমারও। মিম মাস্কটা পরে হাতে রিভলভার নিয়ে অফিসারকে তাক করে একটা গুলি করে। গুলি চালাতে এগিয়ে যায়, আর কয়েকজন পুলিশের এগিয়ে আসলেও তাদের মিম মারে আর মিলনের হাত ধরে দৌড়ায়। মিলনকে বাইকের পেছনে বসিয়ে বাইক স্টার্ট দেয়। অনেক জোরে বাইক চালিয়ে এক নিমেষেই সবার চোখের আড়ালে হারিয়ে যায়। একটু দূরে গিয়ে বাইক থামিয়ে মাস্কটা খুলে মিলনকে বলে, আমাকে শক্ত করে ধরুন, না হলে পড়ে যাবেন মিলন। নিমকে ধরে। মিলন অবাক হয়ে মিমকে দেখছে। মিম বাড়ি ফিরে গিয়ে মিলনের হাতে ব্যান্ডেজ করে দেয়। মিলন শুধু মনে মনে ভাবছে, এই মেয়ে কেমন, সবার মধ্যে দিয়া নিয়ে আসলো আর একে তো খুঁজছে, তার মানে কি লুকিয়ে আছে? না, আমাকে সতর্ক থাকতে হবে। মিলনের ধ্যান ভাঙে মিমের ডাকে। কি এত ভাবছেন? খেয়ে নেন, আমি আপনাকে কোনো শাস্তি দেব না। আমি আপনার মতো না। খেয়ে ঘুমিয়ে পড়ুন। মিলন বলে ওঠে, আমি খাবো না, তুমি খাও, খিদে নেই আমার। ও বুঝতে পারছি, হাত চাই তো মনে হয় ব্যথা। ওকে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। মিলন না খেয়ে থাকায় খিদেও পেয়েছে, তাই কথা না বলে চুপচাপ খায়। খাওয়া শেষে মিম প্রশ্ন করে, আচ্ছা, আপনি এত বড় মাফিয়া সবার মাঝে ঘুরে বেড়ান আর এভাবে আটকা পড়লেন কেন? সবচেয়ে বড় কথা, এই জগতে নামলেন কেন? পড়াশোনা করে তো নিজের জীবন গুছিয়ে নিতে পারতেন। মিলন মিমের কথা শুনে আগের কথা মনে পড়ে যায় আর অনেক রাগ হয়। মিম সেটা বুঝতে পারে। তখন মিলন রাগী কণ্ঠে তেড়ে এসে মিমের উদ্দেশ্যে বলে ওঠে, এই মেয়ে, তোকে আমি এত কথা জবাব দিতে রাজি না, বুঝলি? রাতটা পার করে সকালে চলে যাব, এখন শান্তিতে থাকতে দে আমাকে। ধাক্কা দিয়ে চলে যায় বারান্দায় মিলন। রাতের আকাশটা দেখতে থাকে। পাশে কখন যে মিম আসে বুঝতে পারে না। মিলন বাইরে যাবার জন্য রেডি হয়। এই অবস্থা বাইরে না গেলেই নয়। চুপচাপ থাকো, নাহলে তোমার বাবাকে বলে দেবো যে তুমি এখানে আছো। মিম চুপ করে আছে। মিলন বেরিয়ে যায়। রাজু আর ডনকে ফোন করে জঙ্গল আসতে বলে। ওরা আসলে মিলন বলে ওঠে, সব কটা পুলিশকে আমার এখানে চাই, যারা আমার গায়ে হাত তুলেছিল। ওকে বস, আমরা আসছি। ওরা চলে যায়, এক একজন এক এক দিকে যায়। এখন সবাই জেনে গেছে ওরা মিলনের লোক, তাই পুলিশগুলো ওদের দিকে পিছু নেই। আর ওরা জঙ্গলে দৌড়ে আসে। জঙ্গলে আসলে গার্ডরা ওদের ঘেরাও করে। রাজু আর ডন ওদের কাছে গুলি নেয়, খালি হাতে দাঁড়িয়ে আছে। সামনে মিলন হুডি পরে সিগারেট মুখে দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে ওদের কাছে আসে। বলে উঠল, অফিসারটা কই? বস, ওকে আনতে পারিনি, আপনি চিন্তা করবেন না, ওকেও পেয়ে যাব। অতঃপর কয়েক ঘন্টার মধ্যেই সেসব গার্ডরা হাজির করা হয় মিলনের সামনে। তোরা আমাকে মেরেছিস, মিলনের এত সহজে মরণ নাই। এখন তোদের মৃত্যু আমার হাতে, আর সেটা এতটাই কষ্টের হবে তোরা নিজেরাই নিজের মৃত্যু কামনা করবি। ওই কে আছিস, এক একটাকে গাছের সাথে বাঁধ। সবাইকে বাধা হলো মিলন সবার চোখে মরিচের গুঁড়া ঢেলে দেয়। আর ওরা চিৎকার করতে থাকে। মিলন হাসতে থাকে। গার্ডরা ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর লোহার রড দিয়ে একে একে সবাইকে মারছে। বড় বড় ক্ষত জায়গায় মরিচের গুঁড়া দিচ্ছে। এখন ওরা নিজেরাই নিজেদের মৃত্যু কামনা করছে। এই ক্রস ফায়ার কর এদের। ওরা সবাইকে মেরে দেয়। মিলন রক্তাক্ত শরীর নিয়ে যায় মিমের বাড়ি। মিম তো মিলনকে দেখে অবাক, ভয় কিছু বলছে না, কারণ মিলন এখনও অসম্ভব রেগে আছে। তাই মিম চুপ করে আবার শুয়ে পড়ে। মিলন ক্লান্ত থাকায় সেও ঘুমিয়ে পড়ে। মিম সকালে উঠে দেখে মিলন এখনও ঘুমাচ্ছে। খুব মায়াবী লাগছে ওকে। হয়তো ওর প্রতি দুর্বল হচ্ছে মিম, আর মনে মনে বলে, ধুর, কি ভাবছি এসব? আমার এসব একদমই মানায় না। হঠাৎ মিম বাইরে গুলির শব্দ শুনতে পায় আর মনে মনে ভাবতে থাকে, এ কি, এখানে কে আসতে পারে? এটা অসম্ভব, এই ঠিকানা তো কারো জানার কথা না। মিম জানালা দিয়ে দেখে কয়েকজন লোক গুলি তাক করে দাঁড়িয়ে আছে। মনে হয় কেউ বের হলে তাকে সাথে সাথেই মারতে হবে। মিম দ্রুত মিলনকে ডাকে। দেখায় ওদের দুজন খুব চিন্তায় আছে, কি করা যায়। এদিকে বাইরে আবার গুলির শব্দ। কেউ একজন চিৎকার করে বলছে, এই মাফিয়ার বাচ্চা, বের হওয়া বলছি, আমি জানি তুই এখানে আসিস। মিলন বুঝতে পারে যে ওরা ওকেই মারতে এসেছে। মিলন বলে, তোমার প্রয়োজনীয় জিনিসগুলো একটা ব্যাগে নাও। কাল দেখেছি পিছনে জঙ্গলের দিকে দরজা আছে, ওই দিক দিয়ে বের হয়ে যাব। মিম তাড়াতাড়ি কয়েকটা জামা আর রিভলভার নিয়ে নেয়। মিলনের যেহেতু এখানে কিছু নেই,
তাই শুধু পিস্তল নিল। বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসছে। ওরা চুপি চুপি বেরিয়ে যায়, জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। এদিকে লোকগুলো দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে কাউকে দেখতে পেল না। পুরো বাড়ি তন্ন তন্নে খুঁজে দেখে। জঙ্গলের দিকে দরজা খোলা, তার মানে ও ওই দিক দিয়ে পালিয়েছে। ওই চল সবাই। সবাই দৌড়াচ্ছে। মিলন আর মিম কারো পায়ের শব্দ পেয়ে জঙ্গলের একধারে ডোবার কাছে গাছের আড়ালে লুকিয়ে। অন্যদিকে মিম ভয়ে মিলনের হাত ধরে আছে। দুজন একদম চুপচাপ। একটু সবু করলে ওরা জেনে যাবে দুজন দুজনের নিঃশ্বাসের শব্দও শুনছে। তখনই ডোবার ধার দিয়ে একটা বড় সাপ যাচ্ছিল। মিম তো দেখে ভয়ে চিৎকার দেওয়ার মতো অবস্থা। মিলন সেটা বুঝতে পেরে মিমের মুখ চেপে ধরে। রাগী লোকে মিমের দিকে তাকায়। মিলন বুঝতে পারছে মিম ভয় পেয়েছে। মিমকে বুকের সাথে ধরে রাখে। মিমও শান্তভাবে চোখ বন্ধ করে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এভাবে রাখার কোনো মানে হয়? শত হলেও আমি মেয়ে, আমার মধ্যেও ফিলিংস হয়। ধুর, কী ভাবছি আমি, আমার এইসব ভাবা ঠিক না। আর এর মনে তো দয়া বলতে কিছুই নেই। সুযোগ পেলে আমাকেও যে কী করবে তার চেয়ে ভালো চুপচাপ থাকি। এদিকে ওরা প্রায় কাছাকাছি। ওদের মধ্যে কেউ একজন বলল, বস, ওরা মনে হয় জঙ্গল নেই, পালিয়েছে। চলুন অন্যদিকে খুঁজি। হ্যাঁ চল, খুঁজে তো বের করবই, কুচি কুচি করব। ওকেও আমার ভাইকে মেরেছে, চল এখান থেকে। ওরা চলে যায়। মিলন মিমের উপর রাগ ছাড়তে থাকে। এই মেয়ে, তুমি পাগল? তুমি চিৎকার দিলে ওদের হাতে এতক্ষণ কুচি হতে হতো। তোমার জন্য ধরা পড়তে হতো আমাদের। না মানে ওই সাপটা দেখছেন কত বড় আর ভয়ানক? একবার কামড়ে দিলে আমি শেষ। জানেন তো, লক্ষ্য পূরণ না করে আমার মরতে ইচ্ছে করবে না। মাফিয়া জগতে নেমেছে, আবার মরার ভয় করে চুপচাপ থাকো। আচ্ছা, আমি না হয় আমার মায়ের খুনের প্রতিশোধের জন্য এই জগতে পা রাখলাম। আপনি কিসের জন্য? মিথ্যা বলবেন না। আমি জানি কেউ এমনি এমনি মাফিয়া হয় না। কেউ স্বার্থে, কেউ লোভে, আর কেউ আমার মতো। আপনি কোনটা? ধরে নাও তোমার মতোই। আর বেশি কথা বলো না, নাহলে তোমার বাড়িতে দিয়ে আসবো। বাঁচতে চাইলে চুপচাপ আসো। কই যাব যদি আপনি আমাকে বিদায়তে পাঠান? এতটা অকৃতজ্ঞ আমি না। তুমি আমার জীবন বাঁচিয়েছেন, এটুকু কৃতজ্ঞতা দেখাতেই হয়। যাই হোক, তোমার ফোনটা দাও। কল করবো। মিম ফোনটা দেয়। মিলন রাজুকে ফোন দেয়, কিন্তু জঙ্গলে নেটওয়ার্ক নাই, ফোন যায় না। রাগে আবার দিয়ে দিল। এখন কি করব? কি আর, হাঁটতে থাকো, রাস্তা বেরিয়ে যাবে। দুজন আপন মনে হাঁটতে থাকে। দুপুর গড়িয়ে যায়। খিদেও পেয়েছে। মিম ভয়ে কিছু বলছে না। হঠাৎ করে মিম বসে পড়ে আর বলে, শুনছেন, আমি আর পারবো না। রেস্ট দরকার, একটু বসি। আরে না না, উঠো আর একটু, তাহলে রাস্তা বেরোবো। দেখো না, জঙ্গল শেষের দিকে। তারপরও একটু বসি, তারপর যাব। মিলন ভাবে এইভাবে বসলে তো মহাবিপদ। কোনো দিক থেকে যে কেউ কে আসে বলা যায় না। ওরা আবার এই জঙ্গলে আসতে পারে। মিলন মিমকে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। মিম অবাক হয়ে তাকিয়ে আছে। আরে, কোলে নিলেন কেন? নামান বলছি। চুপ করে থাকো, বসলে মরতে হবে। মিম মিলনের রাগ দেখে কিছু বললো না। মিলনের গলা জড়িয়ে থাকে। একটু পর রাস্তায় আসে আর মিলন রাজুকে ফোন দিয়ে ওরা যেখানে আছে সেখানে আসতে বলে। সন্ধ্যাবেলা। সন্ধেবেলা মানে? এখন তো বিকেল, এত সময় এখানে কি করব? বেশি বুঝো না। মিলন আর মিম মাস্ক পরে ওখানেই থাকে। সন্ধ্যাবেলা। সন্ধ্যায় রাজু গাড়ি নিয়ে আসে। মিলন ড্রাইভ করে, রাজু পেছনে বসে আর মিম সামনে। কিছুক্ষণ চলার পর মিলন দেখতে পায় একটা গাড়ি ওদের ফলো করছে। মিলন রাজুকে বলে, রাজু, আমাদের কেউ একজন ফলো করছেন, তাকে তুমি জানতে না বা জানার চেষ্টা করো নি? দেখো পেছনে আর কি করবো, সবসময় ভুলভাল করো। মনে রেখো, যদি বেইমানিদের আমি ছাড় দিই না, সে যেই হোক না কেন। রাজু ভয় পেয়ে যায়। তোতলাতে বলে ওঠে, না বস, আমি যখন এসেছিলাম তখন তো কাউকে দেখিনি, খুব সাবধানে এসেছি। রাজু মিলনের একদম কথা কাটাকাটি দেখে মিম চিৎকার দিয়ে বলে ওঠে, আর এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া না করে কি করে এদের থেকে বাঁচা যাবে সেটা ভাবুন। মিম গাড়ি থেকে মাথা বের করে একটু বাইরে উকি দিয়ে দেখে গাড়িটা আর কারো না, স্বয়ং তার বাবার। মিম তার বাবার গাড়িটা তাদের ফলো করতে দেখে বেশ ঘাবড়ে যায় আর ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবতে থাকে, মানে বাবা কি করে জানলো আমি এদের সাথে?
নিন। এভাবে অনেকক্ষণ ভাবার পরে গাড়িতে থাকা সবার উদ্দেশ্যে বলে ওঠে, এটা আমার বাবা, এটা আমাদের গাড়ি। কি তোমার বাবা? উফ নো। মিলন রেগে জোরে গাড়ি চালায়। সবাই ভয়ে কাঁপছে, এত স্পিড নিয়ে চালাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মিলন শর্টকাট রাস্তা ধরে কোনো রকম ওদের কাটিয়ে একটা নীরব জায়গায় এসে গাড়িটা থামিয়ে তিনজনেই দৌড়ে গেল বাড়িতে। ওঠার কোনো কথাই ছিল না। হাঁপাচ্ছে রাজু মিলনকে বলে, বস এখন আর কিছু হবে না, সব ঠিক আছে, এখানে কেউ আসতে পারবে না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, সকালে কি করবেন তখন প্ল্যান মাফিক সব করা যাবে। সবাই রুমে গেল। রাজু মিমের রুম দেখিয়ে দিয়ে গেল। মিমের ঘুম আসছে না, মাথায় একটাই চিন্তা ঘুরছে, প্রতিশোধ। মিম প্রতিশোধের নেশায় একেবারে মরিয়া হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠে মিম নাস্তা বানিয়ে নেয়, সবাই খায়। মিম মিলনকে বলে, আজ বের হব। আমি আজ রাতে আমার হাতে সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। মিলন ভুরু কুচকে বলে, যাই করো না কেন, তোমার জন্য যেন কোনো বিপদ না হয় আর নিজেও সেফ থাকবে। দিনটা কেটে যায়। মিম রাতে বেরিয়ে পড়ে নিজের বাড়ির ডুপ্লিকেট চাবি নিয়ে। ঢোকে, আস্তে আস্তে ওর বাবার ঘরে যায় আর মাথার কাছে পিস্তল ধরে চিৎকার করে, বাবা বাবা উঠো, তোমার খেল খতম। মিমের বাবার ঘুম ভেঙে যায়, অবাক হয়ে যায় এইভাবে কাউকে মাথার কাছে গুলি ধরে রাখতে দেখে। ভয়ে ভয়ে তোতলাতে তোতলাতে বলে, কে? তুমি এভাবে একজনকে ভয় দেখানোর মানে কি? ছলনাময়ী অনেক হয়েছে, আজ আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নেব। যতটা নির্মমভাবে মেরেছিস তার চেয়ে বেশি কষ্ট দিয়ে মারবো তোকে। কি ভেবেছিস আমি জানতে পারবো না? আমি সব জেনে গেছি। এটাও জানি তুই আমার বাবা না, আমার চাচা আমার মাকে খুন করেছিস। এইসব সম্পত্তির জন্য আফসোস, তোর সম্পত্তি ভোগ করতে পারবি না। কি বলছো মিম তুমি? আমি তোমার মাকে মারিনি। তোমার মাকে কে মেরেছে জানো? দেখো এই ছেলেটা মেরেছে, এই একটা বড় মাফিয়া। এর সাথে তোমার বাবার শত্রুতা ছিল, তাই এ তোমার পরিবারকে শেষ করার পরিকল্পনা করে। তোমার বাবা দুর্ঘটনায় মারা যায় আর তোমার মাকে এ মেরেছে। আর আমি তোমায় নিয়ে পালিয়ে আসি, তোমাকে কোলে পিঠে করে মানুষ করি, আর আজ তুমি আমার দিকে আঙুল তুলছো। ছি। মিস্টার হাসান সব এমনভাবে গুছিয়ে বলল যেন আগে থেকেই জানতো এমনটা হওয়ার কথা ছিল। মিম তো কিছু বলতে পারছে না। ছবিটা যে আর কারো না, মিলনের। কাকে বিশ্বাস করবে, মাফিয়া মিলনকে না তার চাচাকে? মিলন তো সত্যি অনেক বড় মাফিয়া, মারতেও পারে। আর এ তো আমার চাচা, বড় চাচা। মিমকে মিথ্যে বলবে না। মিম এবার কথা ভাবছে। তখনই মিমের বড় চাচা মানে মিস্টার হাসান সাহেব হুঙ্কার দিয়ে বলে ওঠেন, মিম তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মতো মেয়ে দরকার নেই। আর যদি এসব ভাবনা ছাড়তে পারো তবে ফিরে এসো আমার আগের মিম হয়ে। মিম নিশ্চুপে বেরিয়ে যায়। মিস্টার হাসান উচ্চস্বরে মন মাতানো সুরে চিৎকার দিয়ে হাসতে শুরু করে। তার এই হাসিতে পুরো রুমটা কাঁপছে, এতটাই তার ভয়ঙ্কর হাসি। দেখতে একেবারে বিশ্রী, যেমনই তার মন তেমনই তার চেহারা। মিম একটা ব্রিজের উপর দিয়ে দাঁড়ায় আর ভাবতে থাকে, মিলনের বাবার সাথে কি সম্পর্ক থাকতে পারে যার জন্য ও আমার মাকে এত নির্মমভাবে মারল? জবাব তো ওকে দিতেই হবে, সাথে মরতেও হবে। মিলন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, পেছনে গার্ডরাও আছে। মিলন গাড়ি থামিয়ে মিমের কাছে যায়। মিম কাঁদছে। মিলন মিমকে এইভাবে কাঁদতে দেখে করুণ সুরে বলে ওঠে, কাঁদার কি কোনো আর জায়গা নেই? জায়গাটা সেফ না, যার জন্য বের হয়েছিল কাজ শেষ হয়েছে, না বাকি আছে, আমি কি হেল্প করব? মিমের রাগ উঠছে, মিলনের দিকে তাকাতে পারছে না। শত হলেও মেয়ে মিলনের জন্য একটু হলেও মনে জায়গা নিয়েছে, হয়তো তার জন্যই মিলনকে মারতে এত কষ্ট হচ্ছে। মিলন মিমকে এইভাবে নিচু হয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, কি হয়েছে? আমার দিকে তাকাও, কি হয়েছে বলো, আমি সমাধান করার চেষ্টা করব, বলো না। মিম মিলনের দিকে এক নজর তাকিয়ে পকেট থেকে পিস্তল বের করে মিলনের বুকে দুটো গুলি করে। মিলন মিমের দিকে এখনো তাকিয়ে আছে, মুখ দিয়ে একটা আওয়াজও বের হয় না। কেন করলে মিম এমনটা আমার সাথে? কি অপরাধ ছিল আমার? তুমি আমার সাথে এভাবে প্রতারণা করতে পারলে? মিলন আর কোনো কথা বলতে পারল না। মিম ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, চিৎকার দিয়ে কাঁদতে থাকে মিম।
মিমের পাশে রাজু আসে, হাসতে থাকে আর বলে, ম্যাম, আপনি এতদিনে আমার মনের আশা পূরণ করলেন। আমার কতদিনের প্ল্যান ছিল ওই শয়তানকে মারার, পারছিলাম না। এখন ওর সব সম্পত্তি আমার। মিম অবাক হয়ে রাজুর কথা শুনছে। তার মানে রাজু বেইমানি করতে যাচ্ছিল? রাজু দেরি না করে চলে যায় গার্ডদের নিয়ে। মিম ওখানেই দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর বলে, মা আমি তোমার প্রতিশোধ নিয়েছি নিজের অনুভূতিটা উৎসর্গ করে দিয়ে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে দেশের সবচেয়ে বড় মাফিয়া অবশেষে খুন হলো কোনো এক মুখোশধারীর কাছে। কে এই মুখোশধারী যে এই অসাধ্য সাধন করলো? সে যেই হোক না কেন, তাকে আন্তরিকভাবে জানাই আমাদের সকলের শুভেচ্ছা। সেদিনের পর থেকে মিম নিজেকে গুটিয়ে নেয়, নিজের মনেই ভাবতে থাকে, কিছু একটা ভুল হয়েছে। এভাবে মিলনকে খুন করা ঠিক হলো না। হয়তো এমন সত্যি আছে যেটা আমি জানি না। আমি কেন সত্যিটা যাচাই করলাম না? আমি এখন যে সত্যি একা থাকতে পারছি না। মনে মনে যে আমি তোমাকে ভালোবাসি। জানি তুমি কোনোদিন ফিরবে না, কারণ আমি নিজের হাতে তোমাকে শেষ করেছি। এদিকে রাজু মিলনের সব সম্পত্তি নিজের নামে করে নেয়। এখন মিলনের পুরো গ্যাংটা রাজু চালায় খুশি মনে, আর বলতে থাকে, কি হলো তোর মাফিয়া? তুই আমাকে হুকুম করতি, আজ দেখ দেখ আকাশে তারা হয়ে উঠেছিস, কিন্তু কিছুই করতে পারছিস না। তোর সাম্রাজ্য এখন আমার। দেখবি এখন আমি হব এই দেশের মাফিয়া, লোকে আমাকে দেখে ভয় পাবে। রোহান সাহেব ও রেহেনা তাদের ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আজ 8টা মাস পর তাদের ছেলে একটু একটু করে নড়ছে। রেহেনা বেগম ডাক্তারকে ডাকে, রোহান সাহেবকে খবর দেয়। ডাক্তার চেক আপ করে বলে, আপনারা বিচলিত হবেন না, রোগী এখন সুস্থ আছে। রোগীকে একা থাকতে দিন, উনি সুস্থ হবেন। রোহান সাহেব বেরিয়ে গেলেন ডক্টরের সাথে কথা বলতে। রেহেনা বেগম তার ছেলের পাশে বসেন। ধীরে ধীরে জ্ঞান ফেরে। রেহেনা বেগম ডাকে, বাবা তুই জেগে উঠেছিস? ওঠ বাবা, দেখ আমি তোর মা। একবার মা বলে ডাক আমাকে, কথা বল আমার সাথে। তুই আমার ছেলে, আজ থেকে তোর নাম দিলাম আবি। তুই আমার আবি। আবির শুধু ভাবছে কি থেকে কি হলো, কিছুই বুঝতে পারছি না। এরা কারা? আমাকে আবির কেন ডাকে? আপনারা কারা? আমি এখানে থাকবো না, অনেক কাজ আছে, আমায় যেতে দিন। আমাকে আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি একা। আমি এখানে কি করে এলাম জানি না, তবে আমাকে সুস্থ করার জন্য আপনাদের ধন্যবাদ। কি উঠতে পারছি না, শরীরে এত ব্যথা কেন? তুমি এখনও পুরোপুরি সুস্থ নাও। সুস্থ হও, তোমাকে সব জানানো হবে। ডাক্তার বলেছে উত্তেজিত না হতে, রেস্ট করো। রেহানা, তুমি ওর খেয়াল রাখো। কোনো সমস্যা হলে আমাকে বলবে। আমি গেলাম। অনেকদিন আবির পুরোপুরি সুস্থ হয়ে যায়। রেহেনা বেগমের যত্নে আবিরকে ছেড়ে দেওয়া হয়। রেহেনা বেগম আবিরকে বাড়িতে নিয়ে যায়, খাইয়ে দেয়। রাতে আবির বের হওয়ার জন্য তৈরি হয়। রুম থেকে বেরিয়ে ওদের দুজনকে দেখতে পায়। রেহেনা বেগম বলে, রাতে কোথায় যাচ্ছ তুমি? রুমে যাও এখন। ও আমি কতবার বলবো, আমি আপনাদের ছেলে না। আমার আসল পরিচয় জানলে নিজেরাই আমাকে বের করে দেবেন, তাই আগেই চলে যাচ্ছি আমি। দেখো বাবা, তোমাকে আমার নিজের ছেলের মতো করে এতদিন রেখেছি। তুমি কি জানো তুমি 7টা মাস কোমায় ছিলে? তোমাকে আমরা নদীর ধারে পাই রক্তাক্ত শরীর নিয়ে। জ্ঞান ছিল না তোমার, আমরা নিজের ছেলে মনে করে বাঁচিয়েছি। অনেক আগে আমরা আমাদের ছেলেকে হারিয়েছি। আর এখন তুমিও যদি যেতে চাও যেতে পারো আবির। আবির বলে ডাকবেন না, খুব রাগ হয় আমার। একটা নাম আছে, সেই নামে ডাকবেন। আমার নাম মিলন, আমি এদেশের মাফিয়া। কেউ একজন আমার সাথে বেইমানি করে, আমাকে মেরেছে, শাস্তি তো তাকে পেতেই হবে। ছাড়বো না আমি তাকে, যেখানে থাকুক খুঁজে তাকে আমি বের করবই করব। মিলনের কথা শুনে রোহান সাহেব আর রেহেনা বেগম অবাক হয়। যাকে নিজেদের ছেলে মনে করলো সে কিনা দেশের মাফিয়া। রোহান সাহেব বলে ওঠে, তাহলে সেদিন নিশ্চয়ই চ্যানেলে এরই মৃত্যুর খবর বলেছিল। মিলন নিজের রাগ কন্ট্রোল করে বলে, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আর আপনি তো আমাকে মায়ের মতোই আদর করেছেন, আজ থেকে আমি আপনাকে মা বলে ডাকবো। কিন্তু আপনাকে বাবা বলতে আমি পারবো না। বাবা নামটাকে আমি অসহ্য করতে পারি না। মা আমি আসি, কিছু কাজ আছে। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছুই হবে না।
রেহেনা বেগম মিলনকে জড়িয়ে ধরে, কাঁদে আর বলে, বাবা তুমি যেই হও, তুমি আমার ছেলে, তোর কোনো ক্ষতি হবে না। মায়ের দোয়া যে তোর সাথে আছে। মিলন মুচকি এসে বেরিয়ে যায়। মিম অনেক দিন পর পর চলে আসে সেই ব্রিজে যেখানে মেলেছিল নিজের ভালোবাসাকে, আজও এসেছে। আর মিলনও চলে যায় সেখানে যেখান থেকে তার স্বপ্নের শেষ হতে চলেছিল। সেখানে গিয়ে দেখে একটা মেয়ে অঝরে কাঁদছে। মিলন একটু কান খাড়া করে শুনতে পায়, তুমি তো আকাশের তারা হয়ে গেছো, দেখতেও পাও আমাকে, আমাকেও নিয়ে যাও, আমি একা থাকতে পারছি না, ভালোবাসি তোমাকে, জানি না কেন মারলাম, আমি সত্যিটা না জেনে, আর সেই সত্যি আজও আমার কাছে অজানা। মিলন সেই মেয়েটার কান্না ও কণ্ঠ শুনে বুঝতে পারে এটা আর কেউ নয়, সেই বেঈমান ছলনাময়ী মিম। মিমের এরকম কথা শুনে আর মিমে তার চোখের সামনে দেখে মিলন বলে ওঠে, মিম এখানে? হুফ, ভালোবাসা, তোমায় তো শাস্তি পেতে হবে, তিলে তিলে মারবো তোমাকে আমি, মন একটা। মিলন ফিসফিসিয়ে বলে, তোমার ভালোবাসার দরকার নেই বেঈমান, তুমি একটা বেঈমান, এই বেঈমানের শাস্তি তোমাকে পেতেই হবে, আমি ফিরে এসেছি। মিম আরও মৃদু কণ্ঠ শুনে। মিম আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, আর মনে মনে বলে ওঠে, কে ছিল তাহলে? কে বললো কথাটা? এটা তো মিলনের গলা, তবে কি ও সত্যি ফিরে এসেছে? কিন্তু কিভাবে সম্ভব? আমি যে নিজের হাতে ওকে। মিলন চলে যায় তার নিজের এলাকায়, খোঁজ খবর নেয়, বেশি কিছু জানতে পারে না, চলে যায় বাড়িতে। নিজের ঘরে গিয়ে ভাঙচুর করে। শব্দ শুনে রেহেনা বেগম আসে। কি হয়েছে? কি করছিস? চুপ কর। মা, আমি কি করে শান্ত থাকি? বেঈমানি করলো আমার সাথে, যাদের আমি এই সমাজে সম্বল করে দিয়েছি, আজ সবাই আমার সাথে বেঈমানি করলো, কারো রেহাই হবে না। তুমি জানো মা, আমার বাড়ির দারোয়ান কাকা আমার বিরুদ্ধে, আজ ওর জন্য কি না করিনি। সত্যি আমার কেউ নেই, তুমিও যাও, আমি ঠিক আছি, একদম ঠিক আছি আমি। রেহেনা বেগম মিলনের রাগ দেখে আর কিছু না বলে চলে যায়। মিলন 1 ঘন্টা ধরে শাওয়ার নেয়, নিজের রাগ কন্ট্রোল করে রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন মিলন সারাদিন ওঠে না, শুয়েই থাকে। রেহেনা বেগম এসে অনেক ডাকাডাকি করে, তবুও ওঠে না। বিকেলে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে রেহেনা বেগমকে ডাকে। রেহেনা বেগম ছেলের ডাক শুনে তাড়াতাড়ি আসে, মিলনকে খেতে দেয়। মিলন খেয়ে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খায় মিলন, দেখতে পায় ছেলেটি আর কেউ নয়, রাহাত। এতদিন পর রাহাতকে পেয়ে মিলনের আহ্লাদের শেষ নেই, কিন্তু রাহাত অবাক হয়ে তাকিয়ে আছে। মিলন মারা গেছে, তাহলে এটাকে? মিলন দেখতে পায় কয়েকটা গার্ড তাদেরকে ঘিরে আছে। মিলন মাস্কটা পরে নেয়, রাহাতকে পেছনে রেখে সুযোগ বুঝে একজনের হাতে লাথি মারে, আর সে পড়ে গেল গুলিটা নিয়ে। একে একে সবাইকে মারতে থাকে। রাহাত শুধু তাকিয়ে দেখছে, এটা কি সেই মিলন যে কিনা এতটা হাবাগোবা ছিল? সে এত নিষ্ঠুরভাবে কেমনে মারতে পারলো সবাইকে মেলে? মিলন রক্তাক্ত শরীর নিয়ে রাহাতের সামনে যায়। রাহাত তোতলাতে তোতলাতে বলে, কে তুমি? ওদের এভাবে মারলে কেন? মিলন রাহাতকে জড়িয়ে বলে, তুই আমার এত কাছের বন্ধু, পারলি আমাকে ভুলিয়ে যেতে? আমি মরিনি, আবার ফিরে এসেছি প্রতিশোধ নিতে। আমাকেও মারতে পারবে না আল্লাহ ছাড়া। এবার বল, ওরা তোকে তারা করেছিল কেন? কলেজে তুই সব সময় আমার সাথে থাকতি, তুই জানিস রাজু ভাই তোর সাথে বেইমানি করেছে, আমাকে সব বলেছে। ওদের সন্দেহ তুই বেঁচে আছিস। কাল রাতে কেউ একজন নাকি তোর মতো কাউকে দেখেছে, তাই ওরা আমাকে তুলে নিয়ে যায়। আমি কোনো মতে ওখান থেকে পালিয়ে আসি। শেষমেশ রাজুও আমার সাথে এমন করলো, শাস্তি তো ও পাবেই। সামান্য সম্পত্তির জন্য বেইমানি? রাহাত, তুই কোনো টেনশন করিস না, তুই আমার সাথে চল, আমি যেখানে থাকি তুইও সেখানে থাকবি। আজ থেকে তুই আমার ভাই। যার পথে সেই ব্রিজে থেমে যায়, দুজনে গল্প করতে থাকে। হঠাৎ রাহাত দেখতে পায় মিমকে। রাহাত মিলন বলে, দেখ ভাই, মিমকে সবাই ভাবছে ও মারা গেছে। আজ 1 বছর হলো, আজও কেউ ওর খোঁজ পায়নি। এ সত্যি মিম তো নাকি ভূত? আরে না, এটা মিম, আমি তো বলছি তোকে। ঘটে যাওয়া ঘটনা সব রাহাতকে বলে। ওরা দূর থেকে মিমকে দেখছে, আর মিম আকাশের দিকে তাকিয়ে তারার সাথে কথা বলছে আর কাঁদছে। মিলন রাহাতকে নিয়ে লুকিয়ে বলে, কেঁদে কোনো লাভ নেই ম্যাম, যে ভুল আপনি করেছেন তার শাস্তি পাবেন। মিম এই কথা শুনে চারিদিকে শব্দের ঠিকানা খুঁজতে থাকে, কিন্তু কাউকে পায় না। মিম আজও মনে মনে ভাবতে থাকে, কি হচ্ছে আজকাল আমার সাথে? কি করে সম্ভব? এটা আমি কি সত্যি পাগল হয়ে গেলাম?
মিম পিছনে তাকিয়ে দেখে মিলন দাঁড়িয়ে আছে। মিম একটা ঝটকা খায়, ছুঁয়ে দেখে সত্যি তো এটা মিলন, কিন্তু কেমনে সম্ভব? আমি তো নিজের হাতে। মিম মিলনকে জড়িয়ে ধরে। মিলন মিমকে এক ঝটকায় সরিয়ে দেয়, একটা চড় মারে আর বলে ওঠে, কি অবাক হচ্ছে তাই না? আমি এখনো বেঁচে আছি, মরিনি। এত সহজ আমার মরণ নেই, মরতে তো তোমাকে হবে আমার হাতে। মিম মিলনের কথা শুনে ভয় পায় আর বলে, দেখো, আমি যেদিন থেকে তোমাকে হারিয়েছি আমিও ভালো নেই। প্রতিটা মুহূর্তে শেষ হচ্ছে, ভালোবেসে ফেলেছি তোমাকে আমি। মনে পড়ে যে সেদিন জঙ্গলে আমাকে বুকে টেনে নিয়েছিলে, এক ছাদের নিচে থাকা আমি ভুলতে পারিনি। মিলন মিমের মুখের এরকম কথা শুনে বলে ওঠে, এসব ভালোবাসা আমাকে দেখাতে আসবে না। আমি একজন মাফিয়া, আর মাফিয়াদের মনে কোনো দয়াময়া থাকে না, যেমনটা তোমার ওই দিন ছিল না। তোমার জন্য টানা 7-7টা মাস শেষ হয়ে গেছে আমার। তোমাকে আমি ছেড়ে দেবো ভাবছো কি করে? তিলে তিলে মারবো তোমায়। মিমকে টানতে টানতে নিয়ে যায় মিলনের একটা গোপন জায়গা, যেটা কাউকে বলেনি মিলন। মিমকে স্টোর রুমে ধাক্কা মেরে রেখে দরজা লাগিয়ে দেয়। দারোয়ানকে বলে, প্রত্যেক বেলা ঠিক সময়ে খাবার দিতে কোনো রকম বেইমানি করলে মরতে তো হবেই। রাহাতকে নিয়ে চলে যায় মায়ের বাড়িতে। রাত 2টো। রেহানা বেগম এখনো জেগে আছে, তার ছেলে যে এখনো ফেরেনি। হঠাৎ দরজায় আওয়াজ শুনে রেহানা বেগম দৌড়ে দরজা খুলে দেয়। মিলন রাহাতকে নিয়ে ভেতরে ঢোকে। রেহানা বেগম মিলনকে দেখে অবাক, সারা শরীরে রক্তের দাগ। বাবা, তোর শরীরে এত রক্ত কেন? কোথায় গেছিলি তুই? রেহানা বেগমকে মিলন এইভাবে ঘাবড়ে যেতে দেখে মিলন শান্ত সুরে বলে ওঠে, মা, তুমি তো জানো আমি একজন মাফিয়া। এটা আমার কাছে কিছু না। একে দেখেছো? ও হলো আমার বন্ধু রাহাত। ওকে মারতে চাইছিল, তাই আমি ওদেরকে মেরে দিয়েছি। আজ থেকে ও আমার সাথে থাকবে, যদি তুমি বলো। ঠিক আছে, তুই আমার ছেলে, আর মায়ের কথা কি ছেড়ে ফেলতে পারি? তোর এই অবস্থা তোর বাবার দেখার আগেই কাপড় পাল্টায়। আমি খেতে দিই, ততক্ষণে আমি রাহাতের সাথে গল্প করি। মিলন চলে যায় নিজের রুমে, শাওয়ার নিয়ে নিচে যায়, সবার সাথে গল্প করে আর খাবার খায়। এদিকে মিম কেঁদেই যাচ্ছে, ঘরটা ধুলোয় ভরা, বারবার হাঁচিয়ে আসছে। হালকা আলোয় একটা বাল্ব জ্বলছে, ভাঙা একটা জানালা। মিম জানালার কাছে গিয়ে দাঁড়ায়। রাতটা নির্ঘুম কেটে যায়। এদিকে মিলন যেন মিমকে আটকে শান্তি পাচ্ছে, শান্তির ঘুম দেয়। পরদিন খুব ভোরে কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। মিমের বাবাকে দেখে ফলো করে। এ কি, মনে হচ্ছে এটা আমাদের বাড়ির রাস্তা, কিন্তু আমার বাড়িতে তো এখন রাজু থাকে। রাজুর সাথে মিমের আবার কি কাজ জানতে হচ্ছে। মিলন তাড়াতাড়ি একটা রিমোট কন্ট্রোল ছোট হেলিকপ্টারের সিসি ক্যামেরা লাগিয়ে বাড়ির মধ্যে ঢোকায়। দেখতে পায় মিস্টার হাসান রাজুর কাছে গিয়ে কুশল বিনিময় করে বলে, রাজু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার প্ল্যান সম্পূর্ণ হয়েছে। তুমি সব সময় সঠিক সময় আমাকে খবর না দিলে বুঝতাম না ওই মাফিয়ার বাচ্চা কখন কী করে। মিমের মাকে আমি মেরেছি, আর কত সহজে মিমকে বোকা বানিয়ে মাফিয়াটাকে দুনিয়া থেকে সরালাম। তার জন্য নাও এই 1 কোটি টাকা। তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। রাজু খুশি মনে টাকা নিয়ে বলে, ধন্যবাদ দেবার কিছুই নেই। আমার জন্য আপনার ভালো হয়েছে, আর আপনার জন্য আমার মিমের দ্বারা মিলনকে খুন করে আজ আমরা দুজনেই সফল। মিলন সবটা শুনে অবাক। তার মানে এদের দুজনের চক্রান্ত? না, এর শেষ আমাকে দেখতে হবে। মিমের কাছে যায় মিলন, গিয়ে দেখে সত্যি মেয়েটার করুণ অবস্থা। মুখের দিকে তাকানো যায় না, শুকিয়ে কাঠ হয়ে গেছে। মিম মিলনকে দেখে আশেপাশে মুখ দিয়ে চুপ করে থাকে। মিলন মিমকে বলে, আমি সব সত্যি জেনে গেছি। তোমার বাবা রাজু মিলে তোমার দ্বারা আমাকে মারবে, আর তোমার বাবা পায় সব সম্পত্তি, আর রাজু পায় আমার সম্পত্তি। মিম শুকনো মুখে বলে, উনি আমার বাবা না, চাচা। ছোটবেলায় মা মারা যায়, আর বাবাও অ্যাক্সিডেন্টে মারা যায়। ওনাকে বাবা বলতাম। আমি জেনেছিলাম আমার মাকে উনি মেরেছে। সেদিন রাতে ওনাকে মারতে গিয়েছিলাম। উনি আমাকে তোমার ছবি দেখিয়ে বলে তুমি মেরেছ। আমার মাকে খুন করায় আমি সহ্য করতে না পেরে প্রতিশোধের যন্ত্রণায় নিজের ভালোবাসাকে বিসর্জন দিই। মিমের মুখে এরকম কথা শুনে মিলন বেশ চিন্তায় পড়ে যায় আর মিমের উদ্দেশ্যে বলে ওঠে, খুব খারাপ হয়েছে, কাল তৈরি থেকো, সব কিছু শেষ দেখবো। এখন আসো, ফ্রেশ হয়ে খাও। ভালো ব্যবহার করেছি বলে মনে করো না সব ভুলে গেছি। সেই 7টা মাস আমার থেকে কেড়ে নিয়েছ, তার শাস্তি তুমি পাবে, মনে রেখো।
চলি আমি। সারাদিন মিলন বাড়ি থেকে বের হয় না। বিকেলে উঠে ফ্রেশ হয়ে ভাবে, না, এভাবে আর চলবে না, খেলাটা আবার শেষ করতে হবে। আজকে রাতকে নিরাপদ জায়গায় রেখে বেরিয়ে পড়বো। মিলন নিচে এসে সবাইকে দেখতে পায়। মায়ের সামনে গিয়ে বলে, মা, আমি আজ চলে যাচ্ছি, জানি না দেখা হবে কি না। যে খেলায় নেমেছি সেটা আমাকে শেষ করতেই হবে। তুমি আমার জন্য দোয়া করো। তোমার জন্য, তোমার আমার জন্য যা করেছো, হয়তো আমি সেই ঋণ শোধ করতে পারবো না। যদি কখনো মনে হয় আমাকে তোমাদের দরকার, তাহলে ফোন করো, আমি চলে আসব। রাহাত, তুই রেডি হয়ে নে, বেরাতে হবে আমাদের। তোকে নিরাপদ জায়গায় রেখে আমি বেরিয়ে পড়বো এক রক্ত খেলা সংগ্রামে। সেখানে শুধু বইবে রক্তের বন্যা, পড়বে হাজারো মানুষের লাশ, যেখানে শুধু শোনা যাবে বুলেটের শব্দ, পাওয়া যাবে সেই সব মানুষের লাশ, সেই সব বেঈমানিদের আমি কখনো ছাড়বো না। তাদের গেম আমি ওভার করবই করব। রেহেনা বেগমের কান্না থামছে না। ছেলে হারা হয়ে এতদিন ছিল, একটা ছেলেকে পেয়েছে, সেও আজ চলে যাবে। রেহেনা বেগম মিলনকে বলে, বাবা, আমি জানি তোকে না করলেও তুই শুনবি না। চলে যাচ্ছিস বলে ভুলে যাস না তোর এই অবাগা মাকে। রাহাতকে মায়ের কাছে রেখে যা, ওকে নিয়ে যাস না। নিজের ছেলে মনে করে মানুষ করবো ওকে, অন্তত মনটা তো শান্তি পাবে। মিলন সন্ধ্যাবেলা তৈরি হয়। কালো শার্ট, কালো জ্যাকেট, চুলে স্পাই, মুখে মাস্ক, রিভলভার, ছোট্ট একটা ছুরি নিয়ে রাহাতকে রেখে চলে যায় মিমের কাছে। মিম এখনও স্টোর রুমে বসে আছে। দরজার আওয়াজ শুনে উঠে দাঁড়ায়। মিলন মিমকে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হাতে বেশি সময় নেই, কারণ খেলাটা এবার শুরু করব আমরা। মিম প্যাকেটটা নাড়াচাড়া করে বলে, কি আছে এটাতে আর কেন পরবো? মিলন রেগে যায়। এটাতে লাল বেনারসি আছে, বিয়ে হবে, যাও পরে আসো, আমিও বেরিয়ে আছি। মিম ভালোই বুঝতে পারে মিলন রাগ করেছে। কথা না বাড়িয়ে প্যাকেট খুলে দেখে প্যান্ট, টি শার্ট, জ্যাকেট, রিভলভার, মাস্ক। মিম দ্রুত বেরিয়ে আসে। মিলন মিমকে নিয়ে চলে যায় মিস্টার হাসানের বাড়ি। দারোয়ানকে ভয় দেখিয়ে ভেতরে ঢোকে। মিম এগিয়ে গিয়ে মিস্টার হাসানের মাথায় গুলি ধরে বলে, আমাকে মিথ্যে বলছিলি, তোর একটা মিথ্যে আমি সব হারাতে বসেছিলাম। আজ তোকে শাস্তি পেতেই হবে, শালা কুত্তার বাচ্চা। তোকে আজ আমি আমার নিজের হাতে মারবো। মিলন মিস্টার হাসানের বুকে লাথি মেরে বলে, রাজুর সাথে ষড়যন্ত্র করে আমাকে মারার প্ল্যান করেছিস। এত সহজে তো আমি মরবো না। আমি মরলে তোদের মারবে কে? তোদের মতো পাপীরা বেঁচে থাকলে যে দেশটা এমনিতেই ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, জানিস। তোদের জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে, শুধুমাত্র তোদের মারবো বলে। অতঃপর মিম মিস্টার হাসান সাহেবের উদ্দেশ্যে বলে ওঠে তেজি কণ্ঠে, এবার মরার আগে সত্যিটা বল, আমার মাকে কে মেরেছে? আমি জানি তুই সব জানিস, কারণ তুই ছিলি মাফিয়ার আমার বাবার সাথে শত্রুতা করে তুই আমার মাকে মারলি। আজ এমন মৃত্যু দেব তোকে, ভয় পাবে তোকে দেখে সবাই। মিস্টার হাসান ভয় পেয়ে যায়। কি করে বেঁচে ফিরল? আর এ সব জানলই বা কী করে? মিলন কথা না বাড়িয়ে মিস্টার হাসানের বুকে গুলি করে। মিম পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মিম আর সহ্য করতে না পেরে সাইডে যায়। মিলন মিস্টার হাসানকে এলো পাথরি মারতে থাকে। মিস্টার হাসানের নিথ দেহটা দোতলা থেকে নিচে ফেলে। মিমকে নিয়ে বেরিয়ে যায় রাজুর কাছে। পুরো বাড়ি গার্ড দিয়ে ঘেরা। মিলনকে দেখে সবাই আটকে পড়ে যায়। মিলন রাজুর সামনে যায় আর একটা হাঁক মেরে বলে, তোকে আমি রাস্তা থেকে এনেছিলাম। তোর মায়ের চিকিৎসার জন্য কত টাকা খরচ করেছি হিসাব আছে? তোর যে বাড়ি বানিয়েছিস সেটাও আমার টাকায়। তুই আমার সাথে বেইমানি করলি, ভালোই করেছিস। জানিস, বেইমানিদের আমি ছাড় দিই না। আমি ছাড় দিই, কিন্তু কাউকে ছেড়ে দিই না। তাই বিদায়, তোকে ওপারে চলে যেতে হবে রে। মিলন রাজুকে মারে। মিলন বলে, আজ থেকে সব শেষ। যার জন্য মাফিয়া হয়েছিলাম সেটা আজ পূর্ণ হলো। মা, তুমি ভালো থাকো আকাশের তারা হয়ে। দুফোঁটা চোখের পানি ঝরে পরে মিলনের। মিলন গার্ডদের গুলি করে দৌড়াতে থাকে। মিমের হাত ধরে হঠাৎ মিম থমকে যায়। মিলন পিছনে তাকিয়ে দেখে একটা গার্ড গুলি নিয়ে দাঁড়িয়ে আছে, আর গুলিটা মিমে পিঠে এসে লাগে। মিলন ছলছকলে চোখে মিমের দিকে তাকিয়ে থাকে। গার্ডটাকে মিলন একটা গুলি করে মিমকে কোলে তুলে নিয়ে যায় হাসপাতালে। মিম মিলনের গলা জড়িয়ে বলে, মরেই তো যাব, একবার বলো না ভালোবাসো। জানি তোমার মনে আমার জন্য কোনো জায়গা নেই, তবুও বলো না। মিলন দৌড়ে কাছাকাছি একটা হাসপাতালে ভর্তি করায় মিমকে।
ওটিতে নিয়ে যায়। মিলন বাইরে থাকে। মিলন রাহাতকে ফোন করে দেয়, রাহাত সবাইকে নিয়ে আসে। মিলন রেহানা বেগমের কাছে যায়। রেহানা বেগম মিলনকে সান্ত্বনা দিতে থাকে। দীর্ঘ কয়েক ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়ে বলে, পেশেন্টের অবস্থা খুব খারাপ। মিলনকে উনি মনে হয় তাকে চাইছেন। মিলন ডাক্তারের কথা শুনে ওটির মধ্যে যায়। মিমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি সুস্থ হয়ে ফিরে আসো, ভালোবাসি তোমাকে, আমি খুব খুব ভালোবাসি। মিম প্রশান্তির একটা হাসি দিয়ে মিলনের বুকে ঢলে পড়ে। মিম নড়াচড়া করছে না। তা দেখে মিলন চিৎকার দিয়ে বলে ওঠে, ডাক্তার 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 সাহেব, আমার মিমকে বাঁচান। দেখুন না মিম কেমন করছে। ডাক্তার মিলনের এমন চিৎকার শুনে বাহির থেকে ওটির ভেতরে আসে। রোগীর এই অবস্থা দেখে ডাক্তার সাহেব বলে ওঠে, দেখুন আপনি বাইরে যান, আমরা দেখছি। আল্লাহর কাছে দোয়া করেন। অতঃপর মিলন কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। ডাক্তারও তাদের সর্বোচ্চ চিকিৎসা শুরু করে। এইভাবে টানা দীর্ঘ 8 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়ে আসে কালো মুখে। তা দেখে মিলন কেঁদে কেঁদে বলে ওঠে, ডাক্তার সাহেব, আমার মিম এখন কেমন আছে? আমি কি তার সাথে একবার দেখা করতে পারি? মিলনের এরকম অবস্থা দেখে ডাক্তার মাথা নিচু করে বলতে শুরু করে, দেখুন মিস্টার মিলন, এ পৃথিবী ছেড়ে সবাইকে একদিন যেতে হবে। মৃত্যু স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে। এটা চিরন্ত সত্য। এটা আপনিও জানেন, আমিও জানি। তাই আল্লাহর কাছে দোয়া করুন যাতে আপনার ভালোবাসার মানুষটার আর কোনো কিছু না হয়। তিনি ইনশাআল্লাহ এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অপারেশন সাকসেসফুল। আমরা দীর্ঘ টানা 8 ঘন্টা পর তাকে বাঁচাতে পেরেছি। এখন আমরা ঠিক বলতে পারছি না, তবে 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে কোনো কিছুই আমরা বলতে পারছি না। তাকে কেবিনে শিফট করা হচ্ছে। আপনারা সেখানেই তার সাথে দেখা করতে পারবেন। ডাক্তারের মুখে এমন কথা শুনে মাথা উঁচু করে তাকায় মিলন। সবার মুখে এখন হাসির ঝলক স্পষ্ট বোঝাই যাচ্ছে। মিলন কোনো কিছু দেরি না করেই সোজা দৌড় দেয় কেবিনের উদ্দেশ্যে। আর পিছু পিছু যেতে থাকে তাদের পরিবার পরিজন। তাদের এরকম দৃশ্য দেখে ডাক্তার মুচকি হেসে বলে, হায় রে পাগল প্রেমিক, এতটা ভালোবাসতে পারে একটা ছেলে একটা মেয়েকে। এই ছেলেটাকে না দেখলে বুঝতেই পারতাম না। ভালো থাকুক তাদের ভালোবাসা, বেঁচে থাকুক তাদের আনন্দের কোনসুটি ভালোবাসার মুহূর্তগুলো। এই বলে ডাক্তার সাহেব সেখান থেকে মুচকি এসে চলে যায়। অন্যদিকে মিলনও তার পরিবার কেবিনে গিয়ে দেখতে পায় মিমকে কেবিনে শিফট করা হয়েছে। বেডে শুয়ে আছে মিম। কোনো কিছুই বলতে পারছে না মিম। একেবারে ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে মৃত মানুষ। এইভাবে দেখতে দেখতে পেরিয়ে যায় 72 ঘন্টা, কিন্তু মিমের কোনো সাড়া শব্দ নেই। তা দেখে যখনই মিম উঠতে যাবে তখনই মিলনের হাতে প্রাণ পড়ে। পেছনে ঘুরে দেখতে পায় মিম মিটমিট করে চোখ খুলছে। তা দেখে উত্তেজিত হয়ে বলে ওঠে, ডাক্তার ডাক্তার সাহেব, আমার মিমের জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আসুন, দেখুন একবার আমার মিমকে। মিলনের এমন চিৎকার শুনে হাসপাতালে থাকা ডাক্তার নার্স মরিয়া হাসে মিমের কেবিনে। ডাক্তার মিমকে চেক আপ করে আশ্চর্য হয়ে বলে ওঠে, হাউ ইজ পসিবল? এটা কিভাবে সম্ভব? একদম মিরাক্কেল বিষয়। আমি তো ভেবেছিলাম মিসেস মিম আর কোনোদিন কোমা থেকে ফিরতেই পারবেন না, কিন্তু আল্লাহর অবশেষ মেহেরবানিতে এত তাড়াতাড়ি যে সুস্থ হয়ে যাবেন বাবার বাহিরে। এখন অনেক পুরী সুস্থ আছেন। আমি কালকে ওনাকে রিলিজ দিয়ে দেব। আপনারা বাসায় গিয়ে ওনার সেবা যত্ন করলেই অতি তাড়াতাড়ি সুস্থ হবে বলে আমি মনে করছি। ওকে, ঠিক আছে স্যার। এই বলে ডাক্তার সাহেব সেখান থেকে চলে যায়। মিলনা মিমের সেবা যত্ন থেকে দেখতে দেখতে দিন পেরিয়ে যায়। রাত হয়। রাত পেরিয়ে সকাল হয় পরের দিন। ডাক্তার মিমকে রিলিজ দিয়ে দেয়। মিলন ও তার পরিবার মিম তাদের বাসায় নিয়ে আসে। অতঃপর মিমের সেবা যত্ন করতে থাকে তার পুরো পরিবার। দেখতে দেখতে মিম সুস্থ হয়ে যায়। আজ মিলন আর মিমের বিয়ে ধুমধাম করে বাড়ি সাজিয়েছে। চারিদিকে হলুদ সবুজ লাল মরিচের বাতি জ্বলছে। এইভাবে দেখতে দেখতে রাতে তাদের বিয়ে হয়ে যায়। বাসর ঘরে বউ সেজে বসে আছে মিম। অতঃপর মিলন দরজা খুলে ভেতরে প্রবেশ করে, ভেতর থেকে দরজা আটকে দিয়ে মিমের সামনে যায়। মিম মিলনকে দেখে খাট থেকে নেমে সালাম করে। অতঃপর মিলন মিমকে বুকের সাথে জড়িয়ে ধরে আর বলে, চলো তাহলে যা যাক বাসর রুমে। কেউ কি মানা করেছে? এটা শোনার সাথে সাথেই মিলন মিমকে খাটে শুয়ে দেয়। অতঃপর ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে মিমকে। ডুব দেয় ভালোবাসার অতল সাগরে।
পাড়ি জমায় অন্য এক জগতে। থাকুক তারা তাদের মতো। চলুন এই গল্পটা এখানেই রেখে দিই। নতুন কোনো গল্প আসতে চলেছে খুব শীঘ্রই। তাই নতুন গল্প শুনতে এই মিঠুন স্টোরি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে মাফিয়া, গ্যাংস্টার, হ্যাকার, ছদ্মবেশে, মাইনার এই সকল গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ডেসক্রিপশানে অথবা কমেন্ট বক্সে যে যার গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের সাথে গ্রুপে কথা বা আড্ডা দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।